কেউ পুনেতেই না গেলে বা এনএসডি পাস আউট না হলে সে যে অভিনেতা হিসেবে পরিগণ্য হবে না, এই ধারণাটা ভুল। অভিনেতা অভিনেত্রীরা সব থেকে লঘু জায়গায় আছে। আমাদের পেশার লোকদের প্রতি না এখন বেশি বিদ্বেষ, রাগ। এমনি সোশ্যাল মিডিয়া একটা খুব খাপ পঞ্চায়েতের মতো জায়গা, যে যা পারছে বলে দিচ্ছে। একজন শিল্পী হিসাবে একটা সেন্সিবল মানুষ হওয়া খুব দরকার। গ্ল্যামার ওয়ার্ল্ডে এমন একটা অভিশাপের জায়গা হয়ে গেছে যে মানুষ চট করে কোনো অভিনেতাকে গালি দিয়ে দিতে পারে। দর্শকদের বোকা ভাবা সবার আগে আমাদের বন্ধ করতে হবে। তারা তো দেখছে না পর্দায় যাকে দেখা যাচ্ছে তার কতগুলো ফলোয়ার, তারা দেখছে এই কেমন অভিনয়টা করছে, চরিত্রটা কেমন করছে। চিক ফ্লিক আমার প্রথম হিট মন্টু ক্যারেক্টারটা যেটা আমি প্লে করেছিলাম, সেটার জন্য আমি এখনো মেসেজ পাই। বিদেশিনী হচ্ছে ওয়েব ফিল্ম, যেটা 18ই অক্টোবর দ্রবণ প্রোডাকশনের ইউটিউব চ্যানেলে রিলিজ করতে চলেছে। তুমি কি অডিশন প্রসেসে মন মানে না প্রসিড করেছো, না প্রথম থেকেই তুমি শর্টলিস্টেড ছিলে? রাহুল দা, যিনি মন মানে নার পরিচালক, উনি প্রথম থেকেই এই চরিত্রটার জন্য আমাকেই ভেবেছিলেন। মন মানে না অবশ্যই 14ই নভেম্বর বড় পর্দায় রিলিজ করছে, সেটা অতি অবশ্যই বড় পর্দায় গিয়ে দেখতে হবে। এবং বিদেশিনী আসছে। নমস্কার, আপনাদের সবাইকে জানাই শুভ বিজয়া। আমি আরাত্রিকা, আর আজকে পুজোর উপলক্ষে আমরা একটা স্পেশাল এপিসোড করছি। আর সেই স্পেশাল এপিসোডের আমাদের গেস্ট হলেন সবুজ। ওয়েলকাম। উনি সব কিছু আর্টের ওয়ার্ল্ডে যা যা হতে পারে, ফিল্মস, ওয়েব সিরিজ, মুভিজ, টেলিভিশন, উনি সব ফিল্ডে কাজ করেছেন। আর আজকে আমাদের সাথে উনি আলোচনা করবেন ওনার আপকামিং প্রজেক্ট মন মানে নার ব্যাপারে। তাহলে উইদাউট ফার্দার অ্যাডু লেটস স্টার্ট। আচ্ছা, থ্যাংক ইউ। ফার্স্টলি থ্যাংক ইউ। আমি প্রথমে তোমাকে শুভ বিজয় জানাচ্ছি, আমাদের যে সমস্ত দর্শক দেখছেন তাদেরকে শুভ বিজয় জানাচ্ছি, এবং এত সুন্দর একটা ইন্ট্রো যে দিলে তার জন্য তোমাকে স্পেশালি থ্যাংক ইউ জানালাম। এবার বলো। থ্যাংক ইউ ভেরি মাচ। তো ফার্স্টেই তোমাকেও শুভ বিজয়া। আর লেটস স্টার্ট উইথ মন মানে না। তো মন মানে না কীরমভাবে, তুমি কি অডিশন প্রসেসে মন মানে না ডাইরেক্টলি এভাবে প্রসিড করেছো, না প্রথম থেকেই তুমি শর্টলিস্টেড ছিলে মন মানে নাতে, না তুমি ডাইরেক্টরস চয়েস ছিলে? আর আফটার দ্য সিলেকশন তোমার এই ফিল্মে কাজ করে এক্সপিরিয়েন্সটা একটু আমাদেরকে বলবে। ফর্চুনেটলি এটা রাহুল দা, যিনি মন মানে নার পরিচালক, উনি প্রথম থেকেই এই চরিত্রটার জন্য আমাকেই ভেবেছিলেন। তো এটা অনেকগুলো কারণে বিশেষ। তার প্রথম কারণ হচ্ছে আমি প্রথমবার রাহুলদার সঙ্গে কাজটা করলাম। রাহুলদার কাজের সঙ্গে আমি অনেকদিন আগে থেকেই পরিচিত। আমার বহু বন্ধু বান্ধবরা ইতিমধ্যেই রাহুলদার সঙ্গে কাজ করে ফেলেছে। তো সেখান থেকে দাঁড়িয়ে একজন অভিনেতা হিসেবে আমার মনে হচ্ছিল যে কবে রাহুলদার সাথে কাজ করবো। ইনফ্যাক্ট যে কোনো অভিনেতারই মনে হয় আমাদের সারাউন্ডিংসে যত ভালো ভালো পরিচালক হয়েছে তাদের সঙ্গে কাজ করার একটা ইচ্ছে তো থাকেই। তো আমার সেই নিরিখেই রাহুলদার সঙ্গে কাজ করার একটা অনেকদিন ধরে ইচ্ছে ছিল, কারণ আমি কিশমিশ দেখেছিলাম, আমার খুব ভালো লেগেছিল। বড় পর্দায় গিয়ে কিশমিশ দেখেছিলাম এবং দাদুর কীর্তি দেখেছিলাম। সেখানে আমার বহু বন্ধু বান্ধব কাজ করেছিল। সেখান থেকে ইচ্ছেটা জন্মেছিল যে আমিও একদিন রাহুলদার সাথে কাজ করতে পারলে ভালো হয়। তো আই এম ফর্চুনেট এনাফ, রাহুলদার এন্ড থেকেই ফোনটা এসেছিলো, ব্লডিং পেপার থেকেই ফোন এসেছিলো যে একটা ছবি আমরা বানাচ্ছি এবং সেখানে তোকে এই চরিত্রটা ভাবছি। এইভাবেই আমার মন মানের সঙ্গে জড়িয়ে পড়া, এবং জড়িয়ে পড়ার পরের তো অনেক ইনসিডেন্টস ঘটেছে, এক্সপিরিয়েন্স গ্যাদার হয়েছে, এবং খুবই বলাই ভালো, খুব ভালো অভিজ্ঞতা মন মানে না। তার অনেকগুলো কারণ রয়েছে। প্রথম কারণ আমি বিশদে যাওয়ার আগে বলে নিই কয়েকটা। প্রথম কারণ হচ্ছে এই ছবিটা অলরেডি অনেকের মনেই প্রশ্নটা এসেছে নামকরণ থেকে, যে মন মানে না ছবিটা তো অলরেডি আমরা ইতিমধ্যে দুবার বাংলা সিনেমায় হয়ে গেছে একই নামে ছবি। তো এটা থার্ড টাইম একই নামে ছবি কেন? তো আমরা যারা 90s কিড, 90-এর দশকে যাদের জন্ম এবং বেড়ে ওঠা, তাদের সময়কার যে ছবি, সিনেমা, সেলুলয়েড তাদের কাছে যেভাবে ধরা দিয়েছিল, এখন তো জেনজি, এখন যেটা ট্রেন্ডিং, জেনজি যে প্রজন্ম চলছে, তারা তো একরকমভাবে ছবিকে দেখে, সিনেমাকে দেখে। আমরা যখন বড় হয়েছি, আমরা কী রকম সিনেমা দেখে অভ্যস্ত, আমাদের ছোটোবেলাটা কীরকম, আপব্রিঙ্গিংয়ের সময় কী ধরনের ছবি হতো, সেই এসেন্সটাকে আমাদের যখন ব্রিফ দিয়েছিল স্ক্রিপ্টের, তো রাহুলদা প্রথম বলেছিল আমরা সেই এসেন্সটাকে আবার রিক্রিয়েট করতে চলেছি। যেইটা আমার কাছে প্রথম একটা অ্যাপিল করেছিল, যে সেই রকম বা সেই প্যাটার্নে এমন নয় কিন্তু যে তখন যেরকম ছবি তৈরি হতো হুবহু সেরকম ফ্রেম টু ফ্রেম সেরকম সিনেমা হয়েছে মন মানে না, একেবারেই নয়। কিন্তু ওই লাভ স্টোরি, ওই বন্ধুত্বের গল্প, এইগুলোই স্ক্রিপ্টে খুব সুন্দরভাবে
রিক্রিয়েট করা হয়েছে। এইটা আমার প্রথম অ্যাপিল, একটা কাজ, এই কাজটাকে ভালো লাগার জন্য। আর একটা যেটা হয়েছে, আমি এই সিনেমায় আমি ছোট থেকেই খুব, মানে আমরা দেখো বড় হই, পড়াশোনা শিখি, অনেক রকম নানা রকম কাজকর্ম, মানে সিনেমা দেখি, ছবি দেখি, সিরিজ দেখি, নিজস্ব রুচি তৈরি হয়। কিন্তু 90-এর দশকে বেড়ে ওঠা 90s কিড যারা আমরা, প্রত্যেকে বুকে হাত দিয়ে একটা কথা বলতে পারি, আমাদের কিন্তু ফুল টু কমার্শিয়াল সিনেমা দারুণ লাগে। হ্যাঁ, আমরা হলে গিয়ে দেখতে ভালোবাসি, এবং কোথাও না কোথাও মনে হতো আমাদের ছোটবেলায়, এই সিনেমাটার নাচ হচ্ছে, আমিও যদি এরকম নাচতে পারতাম, আমি যদি অ্যাকশন করতে পারতাম। এই প্রত্যেকটা সুযোগ রাহুলদা আমাদের এই ছবিতে করার হাত খুলে সুযোগ করে দিয়েছে। এই জন্য মন মানে না আমার কাছে খুব বিশেষ। 4টে গান আছে, 4টে গানে আমরা হুল্লোড় করে নেচেছি এবং ফাইট করেছি, মজা করেছি, খুব খুব ভালো অভিজ্ঞতা। এইটা আমি ইনিশিয়াল বলে রাখলাম যে কেন মন মানে না আমার কাছে বিশেষ। এবার তুমি শুরু করো তোমার প্রশ্ন। না, আমারও এটা হয়। যখন আমি দেখতাম অ্যাক্ট্রেসেসরা শিফন শাড়ি পরে পাহাড়ে নাচ, একদম একদম এটা মানে যতই হাইপোথার্মিয়া সেট ইন করুক আমাকেও করতে হবে। করবেই একদম। যদিও কোনোদিন করতে পারিনি, মানে রিয়েল লাইফে কোনোদিনই করিনি, বাট আমার ওটা ভালো লাগে। এটা ফিল্মি জগতে ভালো লাগে, ভালো যেটা লাগে, একদম। লার্জার দেন লাইফ করে আনে, একদম, খুব একদম। ভালো লাগে। মনে হয় যেন যদি রিক্রিয়েট করা যেতে পারো, কত ভালো হতো যদি রিক্রিয়েট করা যেতে পারতো। আর ঠিক এরকম ভাবে যদি হঠাৎ করে সবাই নাচতে শুরু করেছে, একদম কোঅর্ডিনেশনে, সিনক্রোনাইজড একদম, সবাই একরকম ভাবে নাচছে, একরকম ভাবে সুন্দর নাচছে, দেখতে তাদের। লাগছে, কি ভালো লাগে। এইটা কিন্তু আমরা খুব ফরচুনেট, এটা কিন্তু মন মানাতে আমরা করেছি। হ্যাঁ, খুব ভালো লাগে। মানে সবসময় তো বাংলা, অ্যাকচুয়ালি বাংলা সিনেমায় সবসময় এইভাবে আমরা কিন্তু করতে পারি। এখন এখন আমরা দেখতে অভ্যস্তও নয়, বা আমার করার সেই স্কোপটাও কমে এসেছে, ঠিকই। যেটাকে আমরা বলি মাসালা, সেই মাসালা কিন্তু জেনারেলি বেঙ্গলি কমার্শিয়াল ফিল্মও হয় না, একটুখানি ধীরে সুস্থে, পেসটা একটু স্লো হয়। আর আমরা কিন্তু ওটা পছন্দও করি। একদম, আমরা একদম। কিন্তু ওরভাবেই দেখতে পছন্দ করি, যেখানে একটা খুব স্ট্রং ফিমেল ক্যারেক্টার থাকবে, একটা খুব স্ট্রং স্টোরি থাকবে, এখানে গাড়ি উঠছে, এখানে লোকজন নাচছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আমরা ওরকম। কিন্তু কোথাও না কোথাও ওটাও ভালো লাগে, লাগে ওটা তো, করতেও একদম। খুব ভালো লাগে। তো তোমার এক্সপিরিয়েন্স, তুমি বলছো তুমি এসব সবটা করার দারুণ, চান্স দারুণ, পেয়েছো। খুব ভালো হ্যাঁ, অভিজ্ঞতা। তাহলে তোমার মুভিটা দেখতেই হবে। মানে আমার যে হ্যাঁ, এত একদম, অ্যান্টিসিপেশন বেড়ে গেছে দেখার একদম জন্য। বলাই বাহুল্য। সো তুমি যখন জানতে পারলে যে ইউ আর অলরেডি শর্ট লিস্টেড ফ্রম ব্লটিং পেপার, তো আপনার মানে তোমাকে কল এলো অ্যান্ড ইউ আর অলরেডি শর্ট লিস্টেড ফর দ্য রোল, ঠিক আছে, তো হোয়াট ওয়াজ ইউর রিয়াকশন? খুবই ভালো, মানে খুবই আনন্দ পেলাম। এবং যে চরিত্রটা আমি প্লে করেছি, চরিত্রটার নাম হচ্ছে ভিকি। মানে সিনেমাটা বেরোলে অবভিয়াসলি এর আরও বিশদে এক্সপ্লেনেশন আমরা দিতে পারবো। এটা কিছুই না, একটা কলেজ স্টোরি, মানে কলেজে পড়ুয়া, কলেজে পড়ুয়া কয়েকজন, আমাদের যে হিরো ঋত্বিক যেটা প্লে করেছে, হিয়া হিরোইন যেটা হিয়া প্লে করছে, আমি, এরা সবাই হচ্ছে একটা গ্রুপ, বন্ধুর গ্রুপ। এবার সেই বন্ধুর গ্রুপে যে যে মজা আমরা দেখে অভ্যস্ত, বা রিয়েল লাইফে কলেজে যে মজাগুলো হয়, সেইগুলো এখানে ধরা আছে। আমার চরিত্রটা একটু লাউড ইন দ্য সেন্স, মানে ও খুবই আর কি কেয়ারলেস কাইন্ড অফ, মানে পড়াশোনায় ভালো নয় ছেলেটা, কিন্তু বাকি যা ফান এলিমেন্টস টিমে হচ্ছে, তার সাপ্লায়ার হচ্ছে ভিকি। এবং আরো অনেক কিছু লেয়ার রয়েছে, সেটা অবভিয়াসলি সবটা এখন রিভিল করতে পারবো না। কিন্তু অবভিয়াসলি আমি এটা বলতে পারি যে এই শুধু আমার চরিত্র বলে না, যে কটা চরিত্র এই ছবিতে রয়েছে এবং তাদের যে অ্যাক্টিভিটিস রয়েছে, দর্শক খুব মানে এনজয় করতে চলেছে তাদের প্রত্যেককে দেখে। দ্যাটস অল। হ্যাঁ, মানে তুমি বলতে চাইছো ওভারঅল একটা Overall, সব একদম, আছে, একদম, একদম, সব দুঃখ, আছে। কষ্ট, হাসি, গান, খুব সবকিছু গান আছে। তো, মানে গান আমি পরে আসতাম, নীলান্দা গান করেছে। গান তো আমরা শ্যুট করাকালীন, বা যে তোমাকে যেটা বললাম যে যখন আমরা ডান্স সিকোয়েন্সগুলো হচ্ছিল, গান এই ছবির বিশাল বড় হিট হবে, এটা আমি উইদাউট এনি কাইন্ড অফ বায়াসনেস আমি এখনই বলছি। কারণ আমরা শ্যুট করতে করতে যা এনজয় করেছি, ইনফ্যাক্ট আমরা পরে পার্সোনালি চেয়ে নিয়েছি গানটা, শ্যুট শেষ হয়ে গেছে যখন মিস করছি, যে গানগুলো দাও তো আমরা শুনবো। তো গানটা মানে মন মানে না, প্রত্যেকটা গান খুব সুপারহিট হতে চলেছে, এটা আমি একদম গ্যারেন্টি দিচ্ছি। আচ্ছা, মন মানে না একটা মিষ্টি প্রেমের গল্প, কিন্তু আমি যখন অন্য কাস্টদেরকে ইন্টারভিউ করছিলাম, ওনারা বলেছেন যে এই গল্পটা, এই প্রেমটা আমরা আমাদের নিজেদের লাইফে খুঁজে পেয়েছি, এরকম প্রেমের গল্প। তো সেই ব্যাপারে কি বলার আছে তোমার? হ্যাঁ, মানে আমিও এটাকে না সাপোর্টই করবো, এই স্টেটমেন্টটাকে। কারণ দেখো, আমরা যেটা বারবার 90s কিডের কথা উঠে আসবে, কারণ মন মানে না পুরোটাই বেসড অন 90s কিডের আপব্রিঙ্গিং এর উপর। আচ্ছা, তো 90-এর দশক থেকে এখন যে যুগে আমরা বাস করছি, সেখানে জীবনের প্রত্যেকটা ডেফিনেশন চেঞ্জ হতে 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 একটা অন্য রূপ নিয়েছে। সেক্ষেত্রে প্রেমটাও ব্যতিক্রম নয়, কারণ
90-এর দশকে যে প্রেম দেখা যেত, 2000 সালের পর যে প্রেম দেখা যেত, এখন 2025-এ এসে সেই প্রেমের ডেফিনেশন অনেক চেঞ্জ হয়ে গেছে। প্রেম বলতে আমি বলছি মানুষের সঙ্গে মানুষের ইন্টারাকশন বলো, একটা মানুষকে ভালো লাগা, তাকে অ্যাপ্রোচ করা। আমাদের সময় কি ছিল, একজনকে ভালো লাগলো, তাকে অ্যাপ্রোচ করার আগে আমাদের প্রচণ্ড ভয় কাজ করছে যে কিভাবে বলবো, আদৌ সে আমাকে অ্যাকসেপ্ট করবে কিনা, রিজেক্ট করে দেবে, বাড়ির লোককেও একটা মানে বাড়ির লোক যদি জেনে যায়। প্রথম প্রেমের যে আমি সিমটমসগুলো বলছি আর কি, যে এইগুলো আমরা সেই সময় খুব কাছ থেকে দেখেছি, কারণ আমরা সেই জিনিসগুলোর মধ্যে দিয়ে আমরা সবাই প্রেম করেছি লাইফে। কলেজ তো অনেক পরে, কোচিং থেকে শুরু হয়েছে প্রেম, স্কুল লেভেলের ভালো লাগা, স্কুল ফিরতি অন্য গার্লস স্কুলের মেয়েদের দেখে ভালো লাগে, এইগুলো তো আমাদের প্রত্যেকের লাইফেই ঘটেছে। কিন্তু এখন কি হয়েছে, মানে আমি বলতে চাইছি যে ইন্টারপ্রিটেশন আমি বলবো, মানে প্রক্ষেপণ, মানে সমস্ত কিছু চেঞ্জ হতে হতে প্রত্যেকটার প্যাটার্ন তো চেঞ্জ হয়েছে, তার অ্যাপ্রোচ চেঞ্জ হয়েছে, তার আউটার যে লুকটা সেটা চেঞ্জ হয়েছে। কিন্তু আমার মনে হয় প্রেম, ভালো লাগা, এইটা তো কোথাও করে একই থাকে। মানে মানুষের একটা মানুষকে ভালো লাগছে, এটার তো কোনো চেঞ্জ হতে পারে না, ফিলিংসের তো কোনো চেঞ্জ হয় না, তার এক্সপ্রেশনে চেঞ্জ হতে পারে। মানে কিভাবে আমি বই প্রকাশ করছি বা আমি কিভাবে বিষয়টাকে এক্সিকিউট করছি। তো সেইখান থেকে দাঁড়িয়ে যেটা তুমি বললে, অনেকেই এসে বলেছে যে নিজেদের জীবনে খুঁজে পেয়েছে, তো আমি একদমই সম্পূর্ণ সহমত। কারণ আমাদের প্রত্যেকের লাইফে এমন এমন ইনসিডেন্ট প্রেমকে ঘিরে ঘটেছে কম বেশি, বিভিন্ন মানুষের জীবনে বিভিন্ন আলাদা আলাদা ইনসিডেন্ট। কিন্তু মন মানে না এই ছবিতে মিউচুয়ালি সবার ওই জিনিসগুলো না ধরা আছে। মানে আমি বলছি, ধরো কলেজে আমি পড়ছি, আমার কাউকে পছন্দ হয়েছে কিন্তু সে আমাকে পাত্তা দেয় না, এটা একটা ছোট্ট ইনসিডেন্ট বলছি, তুমি মন মানে নাতে এই গল্পও পাবে। আচ্ছা, আবার বন্ধু, আমরা জানি বন্ধু, কিন্তু তার মধ্যেও প্যাসিভলি হয়তো সেও জানে না তাকে ভালো লাগে, মন মানে না এইটাও ধরেছে। আমি বলছি এই ছোটো ছোটো যে নুয়ান্সেসগুলো, সেগুলো সবই মন মানে নাতে ধরা আছে। সুতরাং সেইখান থেকেই আমরা জোর দিয়ে বলতে পারছি যে প্রেম যদি থিম হয়, সেই প্রেমকে ঘিরে যা যা ঘটতে পারে সেগুলো সবই মন মানে না দর্শকদের উপহার দিতে চলেছে। এটা বেসিক্যালি মিলেনিয়ালসদেরকে ফোকাস করছে, কারণ তুমি 90s-এর কথা বলছো। জেনজি ঠিক এইভাবে রিলেট করে না ভালোবাসার না, সাথে। আমি বললাম তো ভিতরে- 90s মানে যেটা আমরা আর কি দেখেছি। তবে 90s থেকে একটা কোয়েশ্চেন করি, ইটস ভেরি ক্রিঞ্জি, বাট আমি তাও না করবো, ঠিক প্লিজ আছে? প্লিজ, হ্যাঁ তো মিসেস ব্রিগানজা একটা কুছ কুছ হোতা হ্যাঁ, হ্যায়, একদম। মিসেস ব্রিগানজা বলেছিল ইয়ে প্যার ক্যা হ্যায়। প্যার দোস্তি হ্যায়। হ্যাঁ, তো ওটা তো রাহুল উত্তর দিয়েছিল। তো তোমার কাছে ভালোবাসা কি? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ লাভ? বন্ধুত্ব তো বটেই, মানে এই কথাটা ফিল্মি শুধু কথা নয়, বা এসআরকে যখন বলে আমরা খুব কি বললো গুরু, কথাটার ডেপথ আছে। বন্ধুত্ব তো বটেই, কারণ প্রেম, মানুষ যখন প্রেমে পড়ে তখন তো আর এইটা ভেবে পড়ে না যে ঠিক আছে এটা তো কয়েকদিন পর আবার কেটেই যাবে, তখন অন্য মানুষ আসবে। আমি বলছি অ্যাপারেন্টলি যখন একদম পিওর মানুষের কাউকে ভালো লাগে, প্রেমে পড়ে, তখন তো সেই মুহূর্তে দাঁড়িয়ে তার মাথায় কাজ করে আমি এই মানুষটার সঙ্গে সারা জীবন থাকবো, এটা তো কাজ করে। পরে বিভিন্ন কারণে হয়তো দুটো মানুষ আলাদা হয়ে যায়, সেটা পরের কথা। কিন্তু আমি যখন বলছি প্রেমে পড়ছে মানুষ, তখন তার মাথায় ওই উল্টো দিকের মানুষটাকে ঘিরেই সমস্ত কিছু ক্রিয়েট হতে থাকে। তখন তো এই সারা জীবনে থাকার যে বিষয়টা, সেটা পুরোপুরি দাঁড়িয়ে থাকে বন্ধুত্বের ওপর। সেই বন্ধুত্বের হাত ধরে পরে আসে ট্রাস্ট, যেটা আমার পরের ক্রাইটেরিয়া। আমার মতে ভালোবাসা মানে বিশ্বাস এবং সবার আগে বন্ধুত্ব। আমি যদি উল্টো দিকের মানুষটার সঙ্গে সেই বন্ধুত্ব স্থাপনই না করতে পারি, দুজন যদি ভালো বন্ধু না হতে পারি, তাহলে একসঙ্গে থাকার তো কোনো মানে জাস্টিফিকেশনই থাকে না। সুতরাং পেয়ার দোস্তি, এই কথাটা বিশাল একটা ডেপথ আছে এই কথাটার মধ্যে, এবং আমিও আক্ষরিক অর্থে এটাকে মানি যে প্রেম সবার আগে একটা ভালো বন্ধুত্ব, তারপরে বিশ্বাস, এবং তারপরে ক্রোনোলজি অনুযায়ী যা যা আসে সেগুলো। আচ্ছা, অভিনেতা হিসেবে তুমি তোমার লাইফের এই জার্নিটা শুরু কবে করেছিলে? আচ্ছা, আমার খুব পিকিউলিয়ার একটা সিচুয়েশন থেকে আমার অভিনেতা হয়ে ওঠা, কারণ আমার কোনো প্ল্যানই ছিল না এই পেশায় এসে এটাকে প্রফেশন হিসেবে নেওয়া। অ্যাকচুয়ালি আমি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রাচীন ভারতের ইতিহাস নিয়ে আমার মাস্টার্স, আচ্ছা, এবং আমার সেখানে পুরোপুরি প্ল্যান ছিল, আমার বন্ধু বান্ধবরা সকলেই জানে যে আমি পিএইচডি করে অধ্যাপনা করব, সেদিকে আমার প্ল্যান ছিল। এবার আমার বাড়ি ছোটোবেলা থেকেই, আমার বাড়ি মানে আমার বাবা গানের সঙ্গে যুক্ত, আমার বড় পিসি ছিলেন, তিনি ছিলেন আইপিটি এর ডান্সার। তো এই পরিমণ্ডলটায় আমি বড় হয়েছি, কিন্তু আমার কোনোদিন ভাবেই মনে হয়নি যে আমি ক্রিয়েটিভ পার্সন হয়ে উঠতে পারি। কারণ বাবা খুব চেষ্টা করেছেন গান শেখাবার,
ব্যর্থ হয়েছেন। আমি গান গাইতে ভালোবাসি, কিন্তু এই প্রথাগতভাবে শিখে আমার ওই ধৈর্যটুকু আমি দেখাইনি। কিন্তু আমার যেটা ভালো লাগতো, আমার একটু মিমিক্রি করতে ভালো লাগতো, ভয়েস মডুলেশন করতে ভালো লাগতো, আর সিনেমা দেখতে আমি খুব ভালোবাসতাম ছোট থেকেই। যে মানে সব ধরনের সিনেমা বলো, নাটক বলো, এগুলো ভালোবাসতাম। এবার আমি যখন গ্র্যাজুয়েশন শেষ করলাম, করে যখন মাস্টার্স ঢুকলাম, তখন আমার মনে হতে লাগলো যে শুধু পড়াশোনা না করে যদি পাশাপাশি কিছু করা যায়, শুধুমাত্র রিক্রিয়েশনের জন্য, অন্য কোনো কারণ না। তখন আমি আমার যিনি মানে শিক্ষক বা অভিনেতা, মানে অভিনয় গুরু, যার কাছে আমার অভিনয় শেখা, শ্রী শোভেন গাঙ্গুলি, ওনার সঙ্গে আমার পরিচয় হয়। সেখানে আমি ওনার সঙ্গে ঠিক গ্রুপ থিয়েটার নয়, আমি ওনার কাছে পার্সোনালি শিখি। মানে একটা গ্রুপ থিয়েটারে যা যা শেখা একজন মানুষ শিখতে পারেন, আমি সমস্তটাই শিখি, কিন্তু সেটা কোনো গ্রুপ ছিল না। আমার পাশাপাশি পড়াশোনা হচ্ছে, পাশাপাশি আমি অভিনয়টা শেখা শুরু করছি। সেখানে আমাকে স্যার স্টেজের কাজ শেখাচ্ছেন, ব্যাক স্টেজ কাজ শেখাচ্ছেন, ইন ফ্রন্ট অফ ক্যামেরার কাজ শেখাচ্ছেন, শুধুমাত্রই আমার শখটা পূরণ করবার জন্য, মানে আমার অভিনয়কে ভালো লাগা সেখান থেকেই। তো 2014 সালের এন্ডে আমি প্রথম স্টেজ করি। সাদা কালো বলে আমার একটা এই পদাতিকে হয়েছিল, একটা ইন্টিমেট স্পেস, একটা থিয়েটার, সেটা আমার প্রথম মঞ্চের কাজ সেই অর্থে। এইটা করতে 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 এবার এটা বেশ অনেকগুলো শো যখন হতে শুরু করলো, তখন আমার একটা ভেতরের ইনটিউশনই বা বলবো না, এটা ফিল বলবো, যে আমার মনে হচ্ছে যে আমি এই কাজটা মনে হয় ভালো করতে পারবো। কারণ ততদিনে আমার অভিনয়কে ভালো লাগতে শুরু করেছে। আমার সারাক্ষণই মনে হচ্ছে আমি এই ব্যাপারটার মধ্যেই থাকি সারাক্ষণ, এই রিগার্ডিং অ্যাক্টিং, তার সঙ্গে যুক্ত পড়াশোনা বা কাজকর্ম অ্যাক্টিভিটিসের মধ্যে থাকতে ভালো লাগছে। কিন্তু খুব স্বাভাবিকভাবেই, আর আমার এটা আমি মানে খুব মানে নিজেকে খুব একটা প্রকাশ করছি না, মানে জাহির করে বলছি না, আমার রেজাল্ট খুবই ভালো ছিল আর কি। মানে আমি আমার কলেজে, মনীন্দ্র কলেজ থেকে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি হিস্ট্রিতে। আমি আমার কলেজের ব্যাচের টপ করেছিলাম 2013 সালে। আর তারপর আমি যখন কলকাতা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স পড়ি অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি নিয়ে, সেখানে আমি 6th হয়েছিলাম এবং ফার্স্ট ক্লাস পেয়েছিলাম। তো স্বাভাবিকভাবেই এই ধরনের রেজাল্ট কোনো ছেলের থাকলে তার বাবা মায়ের একটা অন্য এক্সপেকটেশন তৈরি হবেই, যে হয়তো ছেলে অন্য মানে অধ্যাপনার দিকে যাবে বা হোয়াট এভার ইট ইজ। তো আমার বাবা মা এবং আমার যারা টিচার্স ছিলেন, মানে পড়াশোনার যারা গুরু, তাদেরও এরকমই ধারণা ছিল। আমিও সেদিকেই এগোচ্ছিলাম। আমি আমি দেখলাম যে এমফিল পিএইচডি অনেকটা সময় সাপেক্ষ। আমি কি করলাম, আমি মাস্টার্স করে তখন শিফট করে গেলাম যে না, আমি অধ্যাপনার দিকে যাবো না, আমি WBCS এর প্রিপারেশন নিলাম। WBCS এর প্রিপারেশন নিলাম, প্রিলি ক্র্যাকও করেছিলাম, আমি WBCS এর প্রিলি ক্র্যাকও করলাম। কিন্তু ততদিনে আমি মোটামুটি ছকে ফেলেছি যে আমাকে এই থিয়েটারটা করে যেতে হবে, যেভাবে হোক আমাকে থিয়েটারটা করতে হবে। তখনও কিন্তু মাথায় আমি মানে পেশাগতভাবে নেব এরকম কোনো প্ল্যান প্রোগ্রাম নেই। থিয়েটার করছি, প্রিলি ক্র্যাক করেছি। এবার মজার বিষয় হলো, তখন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের হাউসের একটা সিরিয়ালের অডিশনে আমি খোঁজ পাই। সেটা আমার এক বন্ধুই দেয়, দুর্বার শর্মা, খুব নাম করা একজন অভিনেতা, আপনারা জানেন হয়তো, তোমরা জানো হয়তো। সে আমায় দেয়, প্রথম আলো বলে একটা সিরিয়ালের অডিশন হবে, সেখানে বেশ কিছু ছেলেমেয়ের দরকার মানে অডিশন নেওয়ার জন্য। এবার যেদিন এই অডিশনটা ছিল, সেদিনকে আমার মেন্স এক্সাম একই দিনে পড়েছিল, মানে প্রিলির পর যে মেন্স এক্সাম হয়। কিন্তু আমি বাড়িতে কোনো কিছুই বলিনি, মানে আমার ওই দিনে মেন্স এক্সামটা ছিল, আমি কিছুই বলিনি। আমিও অডিশনে গিয়েছিলাম, এক্সামটা স্কিপ করে দিয়েছিলাম এবং বাড়িতে বলেছিলাম যে আমার প্রিলিতে পরে যে স্টেপটা, সেখানে আমি কোয়ালিফাইড করিনি, অথচ আমি প্রিলি ক্র্যাক করেছিলাম WBCS। এর গুরুত্ব না, আমি আসলে এটা এই গল্পটা আমি যখনই বলি, আমি বিভিন্ন ইন্টারভিউতে অনেকে জানতে চেয়েছে, লোকে ভাবে যে আমি পাগল হয়তো, কারণ WBCS এর মতো পরীক্ষা, সেখানে প্রিলি একটা প্রথম ধাপ, যেটা ক্র্যাক করাটাই অনেকটা সময় সাপেক্ষ, সেটা আমি প্রথমবারই ক্র্যাক করেছিলাম। তারপর আমি এরমভাবে মানে হেলায় ফিরিয়ে দিয়েছিলাম, মেন্স এক্সাম না দিয়ে আমি অডিশন দিতে গেছিলাম। এটা সেই সময় বাড়িতে বললাম, আমার কপালে খুব দুঃখ ছিল। কিন্তু আনফর্চুনেটলি সেই অডিশনটা আমি ক্র্যাক করতে পারিনি, গিয়ে সেই কাজটাই হয়নি, অডিশনটাও আমি ঠিকঠাক জমেনি, আর পরীক্ষাও দেওয়া হলো না। তখন আমি ভাবছি যে এবার তাহলে কি করব, মানে তখন আমার একটা মনে হচ্ছে যে আমাকে অন্তত থিয়েটারটা কন্টিনিউ করার জন্য আমার নিজস্ব কিছু উপার্জন করা দরকার। তখন আমি র্যান্ডামলি একটা চাকরিতে ঢুকে গেছি, যে আমি কলকাতায় এসে আমি যে থিয়েটার করব বিভিন্ন, তখন আমি টুকটুক করে হাওড়া এবং কলকাতার বিভিন্ন দলে ফ্রিল্যান্স হিসেবে কাজ করা শুরু করেছি। তো চাকরিতে ঢোকা, আমার প্রথম চাকরিতে ঢোকা শুধুমাত্র আমার ওই কলকাতা, আমি থাকি হাওড়া থেকে কলকাতা আসার যে গাড়ি ভাড়া, সেটা নিজেরটা যাতে নিজে চালাতে পারি, যাতে নির্বিঘ্নে আমি থিয়েটারটা করতে পারি, সেই জন্য। এবার চাকরিতে ঢুকলাম, 2 মাস চাকরি করার পর ওটা আমার ফাইনাল ওই কফিনের শেষ পেরেক পোতার মতো আমি বুঝলাম যে চাকরি বাকরি আমার দ্বারা হবে না। দেন ফাইনালি বাড়িতে বললাম যে আমাকে 1টা বছর সময় দাও, আমি একটুখানি ট্রাই করি এই অভিনয় জগতে, যদি আমি ফেল করি এখানে,
তোমরা যেটা বলো আমি সেটা করবো। তখন এমন নয় যে আমি কিন্তু ক্যামেরার কাজ শুরু করে দিয়েছি, আমার কাছে অফার আসছে, কিছু না। শুধু ওই রজনীকান্ত বলে আমি একটা নাটক করতাম, যেটা হিউজ হিট হয়েছিল আনএক্সপেক্টেডলি। আমরা বন্ধুরা মিলেই নাটকটা করতাম, শুধু সেইটার উপর বেস করে। পরপর রজনীকান্তর বেশ কয়েকটা শো হচ্ছে, আমি দিলাম চাকরি ছেড়ে। এইবার তো আমি ভাবছি যে হোয়াট নেক্সট, মানে এইটা থিয়েটার শেষ হলে আমাকে তো একটা কিছু দেখাতে হবে বাড়িতে। অভিনয়, যে চাকরি ছেড়ে অভিনয় এসছে, এটা আমি করছি। এবার এলো প্যান্ডেমিক পড়ে গেল, কোভিড হলো, সমস্ত কিছু বন্ধ। এইবার অনেকের কাছে প্যান্ডেমিক, মানে অধিকাংশ মানুষের কাছে প্যান্ডেমিক খুব একটা খারাপ টাইম। আমার কাছে এটা খুব শুনতে অদ্ভুত লাগবে, ওইটা না একটা দারুণ টাইম গেছে। কারণ ওই যে বাড়িতে বসে যাওয়া এবং একা হয়ে যাওয়া, ওই সময় আমার মানে প্রত্যেকটা অভিনেতার, শিল্পীর বা মানুষেরও আগে তো নিজের ভেতরটাকে জানতে হয় যে আমি কতটা পারবো বা আমি কি চাইছি, তবে গিয়ে আমি যেটা চাইছি সেটা হিট করতে পারবো। ওই টাইমটা আমি পেলাম কোভিডে, এবং আমি নিজের সঙ্গে প্রশ্ন করে জানতে পারলাম যে সত্যি আমি অভিনয়টাকে করতে চাইছি, পেশা হিসেবেই নিতে চাইছি। মানে কোনো ওই পার্ট টাইম জবের মতো না যে পাশে চাকরি করছি এসে একটু অভিনয় করছি, ওরকম নাই, পুরোপুরি অভিনয়কে নিয়ে বাঁচতে চাইছি। লাকিলি কোভিড যখন 2020 প্রথম কোভিড উঠলো, তখন ক্লিক ওটিটি আমাদের এখানে লঞ্চ করলো। তাদের প্রথম কাজ চিক ফ্লিক বলে, যেটা কমেডি একটি সিরিজ। সেখানে আমাকে লিড হিসেবে ওরা অ্যাপ্রোচ করলো, কারণ এই সিরিজের যে রাইটার সৌমিত দেব এবং জয়দীপ ব্যানার্জি পরিচালক, ওনারা বহুবার আমার রজনীকান্ত শো দেখেছেন এবং আমি তাদের কাছে এখনও কৃতজ্ঞ। কারণ চিক ফ্লিক আমার প্রথম হিট বলতে পারে, এবং প্রথম আমাকে ইন্ডিভিজুয়াল অভিনেতা হিসেবে মানুষ চিনতে শুরু করলো। তার আগেও আমি জি5-এ টুকটুক একদিনের দুদিনের ডায়লগ আছে, ডায়লগ নিয়ে এরকম দু একটা সিরিজে অভিনয় করেছি, কিন্তু চিক ফ্লিকে প্রথম প্রমিনেন্ট ক্যারেক্টার হিসেবে। এবং টাচউড এখনও ওই মন্টু ক্যারেক্টারটা যেটা আমি প্লে করেছিলাম, সেটার জন্য আমি এখনও মেসেজ পাই, এবং বাংলাদেশ থেকেও বহু মানুষ আমাকে মেসেজ করেছে। ওটা হিউজলি অ্যাপ্রিসিয়েটেড হয়েছে ওই মন্টু ক্যারেক্টারটা চিক ফ্লিক। তারপর থেকে অনওয়ার্ডস মানে ভগবানের আশীর্বাদ বা আমার আশীর্বাদ, সবার শুভেচ্ছায় আমার ডিসিশনটা যে ঠিক ছিল চাকরি ছাড়া, সেটা বাড়িতে আর বিশেষ বলতে হয়নি, চলছে। তো এই হচ্ছে আমার অভিনয়ে আসার গল্প। ইট ইজ ভেরি ইন্টারেস্টিং। আর তোমার মধ্যে একটা লুকও আছে, কিন্তু প্রফেসর একটা লুক থ্যাংক আছে। ইউ। আমি ইনফ্যাক্ট এটা আমি যখন একটা ইনস্টিটিউটে পড়াতাম, আমি খুব ভালো টিচার, কিন্তু মানে আমি নিজের মুখে বলছি না, আমার স্টুডেন্টরা এখন আমার সঙ্গে যোগাযোগ রাখে, তারা আমার কাজ দেখে, তারা এখনো বলে স্যার আপনি পাশাপাশি আমাদের টিউশনটা দিতে পারতেন। কিন্তু ওইটা আমি পুরোপুরি চেয়েছিলাম যে আমি অভিনয়টাই করবো, অন্য কোনো কাজ করবো না, সেই জন্য সমস্ত ছেড়ে পুরোপুরি অভিনয়তে শিফট করেছি। এবং একটা বলে না যে যারা অভিনয় জগতে পা রাখে, সেটা অভিনয়ের যতগুলো ফিল্ড, মানে আমি অভিনয়ের কথাটা খুব ছোট করে বললাম না, আমি বলবো যে আর্টের জগতে যারা যারা পা রাখে, তাদেরকে কিন্তু না একটুখানি মানে তারা কোথাও না কোথাও রিস্ক ফ্যাক্টরটা ক্যালকুলেট করেই কিন্তু রাখে। কারণ আমি যখন চাকরি ছেড়ে দিয়ে চলে আসি, আমার বাড়ির লোকজন তো আমি তো মানে চাকরিটা, ইট ওয়াজ অল অ্যাবাউট মানি। তো টাকার ব্যাপারটা তো একটা হিউজ থিং, এখানে তো আমাকে বলতেই হবে, বি ভেরি অনেস্ট উইথ মাই সেলফ, যে যেই রেমুনারেশন যেটা আমরা একটা অভিনয় করে পাই, একটা ফিল্ম বলো, একটা ওয়েব সিরিজ বলো, দ্যাট ইজ নাথিং, মানে ওটা কাছে ধারে আসে না চাকরি করে যেই স্যালারিটা আমরা করতাম। আর আমি অনেক বছর চাকরি করেছি, স্যালারিটা একটা জায়গায় চলে গেছিল, মানে এরকম না যে ফ্রেশার হয়ে, মানে তুমি যেরকম বললে যে 2-3 মাসের মধ্যে, না, আমি পুরো 5 বছর চাকরি করেছি। তো 5 বছর চাকরি করার পরে যখন আমি এই ফাইনালি এই ক্ষমতাটা আমার মধ্যে এলো যে না, আমি এখন যা হওয়ার হয়ে যাক, আমি বাড়ি যাবই, আর আমি আমার প্যাশনটাকে প্রফেশনে কনভার্ট করব, এটা আমি যখন বাড়িতে চলে, বাড়ির লোকজন একেবারেই সাপোর্ট করেনি। মানে এটা কি হচ্ছে, এটা মানে হু ডাজ দিস, মানে গ্র্যাটিউটি। আর আমাকে একজন বলেছিল, আর একটা বছর চাকরি করলে তুই গ্র্যাটিটিউডটাও পেতিস, ঠিক আছে। হ্যাঁ, সত্যি তো, এটা তো আমি ভাবিনি। এবার পিএফটার কি হবে, হ্যাঁ তুই কি এখন উইথড্র করবি, আর তার নতুন করে জায়গায় কিন্তু পরে লিঙ্ক করতে, মানে কত রকমের অ্যাডভাইস ফ্যাক্টরগুলো কাজ করে। কলকাতায় চাকরি নেই, এবার কি হবে। কিন্তু আমারও কিন্তু সেম ইমোশনস কাজ করেছিল, যে নিজেকে সাস্টেন কি করে করব। কিন্তু আমার মনে হয় জেদ থাকলে না, একটা কোথাও দ্বারা ম্যানিফেস্টেশন বোধহয় কাজ করে। কারণ আমিও কিন্তু প্রথমে যখন কাজ শুরু করেছি, থিয়েটারই শুরু করেছি। থিয়েটার কিন্তু আমাকে সেইটা যেটা আমি চাইছিলাম থিয়েটার থেকে, আমাকে সেটা হতে পারে দলটার জন্য, হতে পারে লোকজনের জন্য, সেটা কিন্তু পাইনি যেটা আমি চাইছিলাম থিয়েটার থেকে। আমাকে এরকম কথা শুনতে হয়েছে যে বাঙালি, ইউ আর নট লুকিং বেঙ্গলি, বাঙালি ঠিক লাগছে না। দেখো, আমাকে বাঙালি লাগছে না, আমি বুঝলাম, দ্যাট ইজ ওকে, বাট তুমি রোল তৈরি করো,
যেরকম সেটাই, তোমার মানে তুমি সবাইকে লেখো, বাঙালি দেখতে এরকম দেখতে হবে চরিত্র হয় তো, হয় এরকম তো নাকি? হয় না। তুমি রোল তৈরি করো, আবার সবাই একরকম দেখতে হবে, যে কি করে হলো, বা কথাটা হয়তো ঠিকভাবে হচ্ছে না, তা সেরকম ক্যারেক্টার হলে আমি সেরকম লাইন মুখস্থ করব। মানুষ তো তাই করে না, এরকম কে আছে যে প্রথম দিন গিয়ে একদম মানে ফাটিয়ে দিচ্ছে? ইমপ্রম্পটুতে তো এরকম হয় না, ইমপ্রম্পটুতে ভুল করে ভুলটাকে একসেপ্ট করা হয়। একদমই তাই। তো সেই মানে সেটা আমি পাইনি থিয়েটার থেকে। বাট হ্যাঁ, শেখাটা আমি অনেক কিছু শিখেছি, যেটা আমি চাইছিলাম। কিন্তু একই জিনিস, নিজেকে সাস্টেন কি করে করবো, মানে জেদটা। খুব ভাইটাল একটা পয়েন্ট তো এটা আসলে। হ্যাঁ, যে বাট তারপরে কোথাও না কোথাও একটা পাথওয়ে ক্রিয়েট হয়ে যায় যদি ওই ইচ্ছাটা থাকে। তো তোমারও সেই পাথওয়ে শুনে আমারও খুব ইন্সপায়ারিং লাগছে, হ্যাঁ, যে আরেকজনকেও সাথে আমার আলাপ হলো যিনি আর কি এইভাবে নিজের লাইফটাকে জেদে করে গেছে। এরকম প্রচুর, মানে আমি আমার বন্ধু বৃত্তেই যখন আমি অ্যাক্টিভলি অভিনয়টা শুরু করলাম, বিভিন্ন কাজে বিভিন্ন মানুষের সঙ্গে আলাপ হচ্ছে, আমি প্রচুর জনের গল্প শুনি, সবারই কম বেশি এরকমই গল্প, মানে তারা ভালো ভালো ব্যাকগ্রাউন্ড থেকে ছেড়ে, চাকরি থেকে ছেড়ে তারা এই পাগলামোটা করছে। আমার কিন্তু এটাকে পাগলামো লাগে না, না, আমার পাগলামো, হলো আমি আমি থার্ড পার্সপেক্টিভের টার্মটা তোমায় ইউজ করলাম, আমার কাছে তো এটাই, হ্যাঁ, আমাদের তো আর এটা যাপন, আমরা কেন হ্যাঁ, পাগলামি করবো? আর লোকে ভাবে না পড়াশোনা করলেই, পড়াশোনায় ভালো থাকলে, পড়াশোনা করলেই মানে বোধহয় একটা এমন কিছু চুজ করবে যেটা পড়াশোনা রিলেটেড। এইখানেই পয়েন্ট, বিষয়টা হচ্ছে খুব ভালো একটা তুমি পয়েন্টটা তুললে, যে পড়াশোনা করেছি মানে তাকে হয় শিক্ষকতা করতে হবে, নয় অধ্যাপনা, নয় ডাক্তারি, নয় হোয়াট এভার ইট ইজ, যেটা আমরা দেখে বস্তু। কিন্তু মজার বিষয় হচ্ছে অভিনয় করতে গেলে যে পড়াশোনাটা দরকার, এটা কোন পড়াশোনা? এই পুঁথিগত ডিগ্রি পড়াশোনা নয়। একটা চরিত্রকে তুমি বুঝছো, তার যে সাপ্লট, তার যে মনন, সেটাকে, অ্যাক্টিং কি, আমি একদম গোদা ভাষা, অভিনয় কি, একটা অন্য চরিত্রের, তাকে, যে চরিত্র তাকে যেভাবে মানুষটাকে লেখা হয়েছে তাকে সেইভাবে ফুটিয়ে তোলা। আমি একটা চরিত্র ফুটিয়ে তুলি, অবভিয়াসলি আমি সবুজ, যখন সেই চরিত্রটা অভিনয় করি আমি সবুজ তো নই। তাহলে সেই চরিত্রটার সাইকোলজিক্যাল আসপেক্ট, তার যে সাপ্লট, তার যে মনন, তার যে চিন্তন, সে কিভাবে দেখছে, খুব মানে গোদা গোদা করে বললে লোকে হয়তো ভাববে খুব আমি শ্লাঘা নিয়ে কথা বলছি। কোনো শ্লাঘা বা স্নবারি এখানে নেই, কিন্তু আমার খুবই আছে বলা যেতে পারে। তার একটু ইলাবোরেট করছি কেন আমি এই কথাটা বলছি। কারণ তুমি দেখবে চট করে কোনো ডাক্তারকে কেউ বলবে না, ডাক্তার কোনো বন্ধু বলবে না, শোন না দেখিস তো কোনো ডেজিগনেশন ফাঁকা আছে কিনা ডাক্তারি, আমাকে বলিস তো একটু। কোনো ইঞ্জিনিয়ারকে বলবে না, এই তোদের কোনো ইঞ্জিনিয়ার পোস্ট ফাঁকা আছে একটু করিস। আমাদেরকে শুনতে হয়, ভাই তোদের রোল ফল থাকলে বলিস না। সে হয়তো অভিনয়ের ধারে কাছে কোনোদিন যায়নি, এই তোর একটা সিরিজ করে রোল ফল থাকলে দে, আমার অমুক অভিনয় করে, অমুক অভিনয় করে, কেন দেবো? মানে আমি খুব তাদের সরাসরি প্রশ্নটা করি, কেন দেবেন? ওরা অ্যাক্টিং তো করে দেবো। অ্যাক্টিংটা কিন্তু করে দেওয়া যায়। মানে কিভাবে তাচ্ছিল্য করে। তার ছিল, আমি বলছি তোমাকে, মানে আমি কোনো মা বাবাকে খাটো করছি না বা অসম্মান প্রদর্শন করছি না, প্রত্যেকেই তাদের সন্তানকে নিয়ে এক্সপেকটেশন থাকে এবং 100 বার থাকবে। আমি শুধু বলছি, ধরো একটি বাচ্চাকে গানের ক্লাসে পাঠানো হলো, সে থরলি শিখছে। আমার বাবা নিজে গানের শিক্ষক, আমি দেখেছি ছোট থেকে গান শিখতে গেলে স্টেপ বাই স্টেপ কোন কোন ধাপ উত্তীর্ণ করে তবে একজন সিঙ্গার তৈরি হয়। বা নাচে তুমি তো গিয়ে প্রথমে দারুণ নাচতে পারবে না, তোমাকে শিখতে হবে, আঁকা শিখতে হবে, আবৃত্তি শিখতে হবে, তোমার বাচনভঙ্গি পরিষ্কার করতে হবে। এই ধারণাগুলোর পাশাপাশি অভিনয়টাই একমাত্র অ্যাক্টিং। তো আমাকে দেখতে পারো, আমি অ্যাক্টিং করে দেবো, এটা দারুণ, তোকে দেখতে পারো, তুই অ্যাক্টিংয়ে ট্রাই কর। আমি দেখতে ভালো হলে আমি অ্যাক্টিং করতে পারবো না, এটা আমাকে কেউ লাইসেন্স দেয়নি। অ্যাক্টিংটাও বাকি ক্রাফটের মতো আমাকে শিখতে হবে, অ্যাক্টিংয়েরও প্রচুর শেখার ধাপ আছে। এবার এখন একটা কথা বললে বিতর্ক হবে, এখন সোশ্যাল মিডিয়ার যুগ, এখন রিলসের যুগ। রিলস আমি কোনোভাবেই খাটো করে দেখছি না, কারণ আমাদের এখন কলকাতাতেও বা অল ওভার দ্য ওয়ার্ল্ড এখন তোমার রিল আকারে সিরিজ তৈরি হচ্ছে। আমি নিজেই কিছুদিন আগে কাজ করলাম জি5-এর একটি ভার্টিক্যাল রিলে। সেটার কোনো ফরম্যাট নিয়ে আমার কোনো আপত্তি নেই, ফরম্যাট তো থাকবেই, মানে ইভলভ তো মানুষ করতে থাকবে এবং আমাদেরও তার সঙ্গে খাপ খাওয়াতে হবে। আমি বলছি যে এই ক্রাফটটা একমাত্র সবার নয়, অধিকাংশ মানুষেরই এই একমাত্র সেক্টর ক্রাফটে, যেটা অভিনয়, যেটা না শিখে করে ফেলা যায়। আমাকে রোল দে না, তুই অভিনয় জানিস, আরে করে দেবো, এইটাই আমার আপত্তি আছে। হ্যাঁ, করে দেবো আবার থেকে, এটা তো পাড়ার মঞ্চে উঠে ওই বিজয়া দশমীর নাটক করে দেওয়া না, যে বন্ধুরা মিলে করছে, যে যা পাচ্ছে ডায়লগ বলছে, লোকে হাততালি দিয়ে চলে যাচ্ছে। আমি যখন ক্যামেরার সামনে দাঁড়াচ্ছি, সব থেকে বড় কথা, এইটা আমার কাজ। সকালবেলা লোকে যারা অফিসে কাজ করে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে কাজ করছে, রাতের বেলা আসছে, তার বিনিময়ে সে পারিশ্রমিক পাচ্ছে মাসের শেষে। আমরাও তো কাজ করছি, তাকেও সেই জবটা যখন ঢুকেছিল তাকেও ইন্টার্নশিপ শিখতে হয়েছিল, তাকেও ট্রেনিং নিতে হয়েছিল। অভিনয়টা তো শিখে করতে হয়, তবেই তো তুমি, মানে এই যে যাদের যাদের আমার স্টলওয়ার্ডদের নাম নেই, ইরফান খান,
পঙ্কজ ত্রিপাঠী, মনোজ বাজপেয়ী, নওয়াজুদ্দিন সিদ্দিকী, যাদের যাদের নাম নেই, তারা কি ফ্লুকে আজকে তারা এই জায়গায় চলে গেছেন? অ্যাবসলিউটলি না। তাদের কোনো শেখা নেই, তাদের কোনো কি বলবো, মানে আমার স্যার ভালো একটা কথা বলতেন, মানে স্যার মানে অনেকেই আমরা বলি এটা, যে একমাত্র তুমি প্রথমে বললে না যে আমি তুমি 5 বছর চাকরি করেছো, তারপর পয়সাটা খুব ইম্পর্টেন্ট জায়গা, খুব স্বাভাবিক। এবং আমি পরে যখন অ্যাক্টিভলি পেশে এসেছি, তখন গিয়ে আমার বাবা মা যখন আমাকে মানে ইনিশিয়ালি বলেছিল চাকরি ছাড়ার সময় যে রিয়াকশনটা দিয়েছিল, তুই চাকরি ছেড়ে অভিনয় করবি, এইটা না খুব স্বাভাবিক। কারণ সব থেকে অনিশ্চিত পেশা হচ্ছে আমাদের এই পেশাটা। আমার আজকে এই বছর আমার 2টো সিনেমা রিলিজ করছে, পরের বছর আমরা একটাও কোনো কাজ নাও রিলিজ করতে পারে। এটা আমরা নতুন কাজ শুরু করেছি বলে, বা আমরা একটা মাঝামাঝি জায়গায় ক্যারিয়ারে আছে বলে না। প্রসেনজিৎ চ্যাটার্জিও বলেছেন, স্বস্তিকাদিও বলেছেন তার একটা ইন্টারভিউতে, যে আমরা 3 মাস বেকার বসে থাকি। একমাত্র পেশা অভিনেতারা কখনো কাজ করছি, আবার কখনো বসে আছি। তো সেইখান থেকে দেখতে গেলে বাবা মায়েদের দুশ্চিন্তা হওয়াটা তো স্বাভাবিক। কিন্তু আমি এগুলো সরিয়ে রেখেই বললাম, শেখার বিষয়টা নিয়ে বললাম, যে অ্যাক্টিংয়ে নবরস আছে, থিয়েটারে নবরস, তুমি নিজেও শিখেছো, নবরস আছে। এই যে প্রত্যেকটা ইমোশন আমরা ক্রিয়েট করছি, হাসতে বললে হেসে দিচ্ছি, কাঁদতে বলে কেঁদে দিচ্ছি। সব সিনেমায় একরকমভাবে হাসলে আমাকে নেবে প্রযোজক? আমি একটা চরিত্র সব সিনেমায় একই রকম ভাবে হাসি, হ্যাঁ, তোমাকে বুঝতে হবে তোমার আমি সব ক্যারেক্টার কি ডিমান্ড কান্দার চরিত্রে একরকম ভাবে কাঁদি, হ্যাঁ আমাকে নেবে? রিপিটেটিভ হয়ে যাবো তো, কেন নেবে? তাহলে তার যে ক্লাসিফিকেশন, তার যে ভাগ, কত রকমের হাসি হয়, কত রকমের কান্না হয়, এগুলো থাকে। এগুলো আলোচনা করতে গেলে অনেকটা বৃহৎ আকারে নিয়ে নেবে, অবশ্যই সেটা আমি করবো না। কিন্তু আমার ওইটাই খারাপ লাগে যে এই অভিনয়টাকে নিয়ে এখনো বাংলায় বিশেষ করে খুব ওই আর কি, ওই চোখে দেখে অ্যাক্টিং করে দেবো, যে কেউ অ্যাক্টর হয়ে যেতে পারে। হ্যাঁ, না মানে এটা এটা কিন্তু কিন্তু আমার কিন্তু মনে হয় এটা প্রচন্ড আলোচনার বিষয়। কারণ যখন দেখবে লোকে এরকম করে বলে আমি পুনে ফিল্ম একাডেমি থেকে পড়াশোনা করেছি, তখন তাদের মধ্যে আলাদা লেভেলের একটা গর্ব থাকে। সেটাই তো আমিও তো কাজ করছি, SRSTI এর নাম শোনো, লোকে বলবে পড়াশোনা করে না কিচ্ছু কিছুটা। হয় না। আমি নিজে প্রাতিষ্ঠানিকতার বিরুদ্ধে। এবং তুমি নাসিরুদ্দিন শাহের একটা ইন্টারভিউতে নিজেই বলেছেন যে NSD ফেনএসডি দিয়ে কিচ্ছু হয় না। কিন্তু লোকে এটাকে রেসপেক্টফুলি একটা কিন্তু ইনস্টিটিউশন চালাচ্ছে। না, কিচ্ছু হয় না। আমি মানে কেন তোমারও চালাচ্ছে, হ্যাঁ। কেন চালাচ্ছে আমি বলছি না, তাদের শেখাটা কোনো কাজেই হ্যাঁ, লাগে না, এটা হ্যাঁ। বুলশিট। মানে নিশ্চয়ই তো কিছু ওখান থেকে তাবড় অভিনেতারা বেরোচ্ছে। আমি বলছি কেউ পুনেতেই না গেলে বা NSD পাস আউট না হলে সে যে অভিনেতা হিসেবে পরিগণ্য হবে না, হ্যাঁ। এই ধারণাটা ভুল। কিন্তু এই ধারণাটাই কি মনের মধ্যে লোকের বসে থাকে। আসলে মানুষের না ওই একটা এলিডিজম ভালো লাগে, দেখবেন এলিডিজম পছন্দ করে, নামের সঙ্গে একটা প্রতিষ্ঠানের নাম জুড়তে একটু ভালো লাগে। এই আটলামোগুলো তো আছেই, সুতরাং এগুলো তো থাকবেই, কিছু করার নেই। তো যেমন তুই কর্পোরেট জব ছেড়ে দিবি অভিনয় করার জন্য, এটা কিন্তু কেউ চিন্তা করে না যে কর্পোরেট জব এর থেকে বড় স্লেভারি আর কিন্তু আমাদের মেবি অভিনয় জগতেও নেই। অভিনয় জগতে লোকে বলে এত খাটতে হয়, এতক্ষণের শিফট খাটনি থাকে। ছাড়া পয়সা কোথা থেকে আসবে? হ্যাঁ, বাট কর্পোরেট জব হ্যাজ নাথিং। আর প্রত্যেকটা জবে রিস্ক আছে। এই যে তুমি বলছিলে আমরা বসে আছি 3 মাস 4 মাস কাজ থাকে না, কর্পোরেট জবে যে কোনো সময় লে অফ হয়ে যেতে পারে। একদমই তাই। টার্মিনেশন এখন আর করে না, ফোর্সড রেজিগনেশন। তো Right. সব কিন্তু হয়ে যেতে পারে, ইউ নেভার নো। হঠাৎ করে ডাউন সাইজিং হয়ে গেল, সেটাও হতে পারে। তখন কি হবে? জীবনটাই তো ঝুঁকির জীবন, সব ক্ষেত্রেই ঝুঁকি এভরিথিং আছে। ইজ, বাট সামহাউ লোকে মনে করে ওই সেন্স অফ ফলস সিকিউরিটি আছে না, যে হ্যাঁ, ফলস হ্যাঁ, সিকিউরিটিতে আমি right, একটুখানি right. থাকবো, হ্যাঁ। আমি ওটাতেই খুশি থাকবো, আমি ওটার স্যাটিসফ্যাকশন একটা আলাদা। স্যাটিসফ্যাকশন আমার থাকবে। এই যে ধরো আমাদের ওয়েস্ট বেঙ্গলে এত বড় একটা ঘটনা ঘটে গেল যে প্রচুর শিক্ষক শিক্ষিকা চাকরি চলে গেছে, একটা ভীষণ, সেটা পলিটিক্যাল কারণে হোক, তাদের নিজস্ব একটা ঘটনাতে মানুষের চাকরি চলে গেছে, তারাও তো পথে বসে আজকে আন্দোলন করছে, তারাও তো নিজের চাকরি চাইছে, যারা যারা অ্যাকচুয়ালি হকদার চাকরি। একদম তাই। হ্যাঁ, তাহলে তখন তো কিন্তু কেউ বলছে না যে না আমরা বুঝতে পারি যে এদের স্ট্রাগলটা। কিন্তু আমাদের সময় স্ট্রাগল করছে, অভিনয় করছে, স্ট্রাগল করছে। দিস ইজ সামথিং দ্যাট আই থিঙ্ক একটুখানি তুমি একদম ঠিক বলছো, চেঞ্জ করতে হবে এই মানসিকতাটা। আর এইটা কেন হয় বিশেষত অভিনয় পেশার ক্ষেত্রে, যে তুমি সোশ্যাল মিডিয়ার কমেন্ট সেকশন দেখলে ভালো করে বুঝতে পারবে। ধরো একজন অভিনেত্রী, তিনি যে কোনো ফিল্ড থেকেই, মানে আমি বলতে চাইছি টেলিভিশনের অভিনেত্রী হোক বা সিনেমা করেন বা সিরিজ করেন, হোয়াট এভার ইট ইজ, তার একটা ধরো মর্নিং সেলফি দিল, সেখানে হাহা রিয়াক্ট প্রথম পাবে এখন। এবং কমেন্ট সেকশনগুলো দেখবে, তাকে এমনি সোশ্যাল মিডিয়াটা খুব খাপ পঞ্চায়েতের মতো জায়গা, যার কোনো ট্যাক্স লাগে না, যে যা পারছে বলে দিচ্ছে, যাকে পাচ্ছে গালি দিয়ে দিচ্ছে। ভালো দিকও আছে, নেগেটিভ দিকও আছে অবভিয়াসলি। তো এইটা কেন বলো তো, আমি অনেক দিন ধরেই দেখতাম, এবং আমি আমার ক্লোজ বন্ধু বান্ধবের সাথে আলোচনা করেছি, এটাও সর্বজনবিদিত একটা বিষয়। দেখবে আমাদের পেশার লোকদের প্রতি না এখন বেশি বিদ্বেষ, রাগ। ধরো কোনো একটা সোশ্যাল ইস্যু ঘটেছে,
সেইখানে কোনো একজন অভিনেতা হয়তো তার পরের দিন ছবি দিচ্ছে। অবশ্যই একজন অভিনেতা বা একজন শিল্পী, আমি অভিনেতা গায়ক গায়িকা ভাগ করছি না, একজন শিল্পী হিসাবে একটা সেন্সিবল মানুষ হওয়া খুব দরকার। কারণ আমরা সোসাইটিতে বাস করছি, আমাদের যা যা কিছু আহরণ করছি এই সোসাইটি থেকেই আহরণ করছি, তো আমাদেরও সোসাইটির প্রতি কিছু একটা দায়বদ্ধতা থেকে যায়, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু আমি বলি, একটা মর্নিং সেলফি দিয়েছে একজন অভিনেতা, তার মনে হয়েছে দিয়েছে, সেখানে তাকে গালিগালাজ করা হচ্ছে, আপনি তো ওই সময় কিছু বললেন না, সেই সময় কিছু বললেন না, অমুক সময় কিছু বললেন না। অবশ্যই আমি বলছি না রিয়াকশনলেস হওয়া উচিত। তুমি যদি একজন শিল্পী হও, তোমাকে কোনো একটা ঘটনা যদি নাড়া না দেয়, তাহলে আমি মনে করবো তুমি ভেতর থেকে শিল্পী নও। কারণ শিল্পী হচ্ছে অভিঘাত থেকে সৃষ্টি হয় শিল্পী, এটা আমার ধারণা। অনেকের মানে দ্বিমত পোষণ করতেই পারে যে আমার সোসাইটিতে একটা ঘটনা ঘটছে, ভালো কিংবা খারাপ, আমি ভালোতেও যদি রিয়াক্ট করি, আমার খারাপেও আমার রিয়াক্ট করা উচিত। অন্তত আমি যদি প্রকাশও না করি, আমার ভেতর ভেতর সেই রিপারকেশনটা হবে। আমি যদি স্ট্যাটিক হয়ে থাকি পাথর, যে অমুক জায়গায় একটা ছেলেকে পিটিয়ে মারা হয়েছে, ও আচ্ছা শুনলাম, তাহলে তো আমি মনে করবো যে তুমি শিল্পী নও বা তুমি কোনো সেন্সিবল মানুষই নও। তাহলে তোমার তো কি বলবো, তোমার আমি কোনো পেশাকে ছোট করবো না, সেই জন্য কোনো পেশা, আমার এমন একটা পেশার নাম মাথায় আসছে আমি বলতে চাই না, তো সেই ডেজিগনেশনে তোমার কাজ করা উচিত। কিন্তু যেটা হয়, গ্ল্যামার ওয়ার্ল্ডে এমন একটা অভিশাপের জায়গা হয়ে গেছে যে মানুষ চট করে কোনো অভিনেতাকে গালি দিয়ে দিতে পারে, চট করে কোনো অভিনেত্রীকে গালি দিয়ে দিতে পারে। ওরা কি, ওদের তো লাইফ খুব এই অমুক অমুক, এই যে ধারণাটা এখন খুব বেশি সোশ্যাল মিডিয়া খুললেই দেখতে পাবে, এইটা খুব এখন চলছে। মানে অভিনেতা অভিনেত্রীরা সব থেকে লঘু জায়গায় আছে এখন সোসাইটি, যাবতীয় দোষ তাদের, যাবতীয় অন্যায় তারা কোনো রিয়াক্ট করছে না, তারা এইটা বলে ফেলেছে বলে নষ্ট হয়ে গেছে সমাজ, তারা এই করছে বলে এই করে, এইগুলো না চলছে। এবার এই যে ট্রোলিং যে চলে এসছে, অনেক অভিনেতা অভিনেত্রীকেই দেখি আমি, তাদের ইন্টারভিউ শুনি যে বলে গান্ধীজিও এই ট্রোল হওয়া থেকে বাঁচেননি কোনোদিন, বা আমাদের যারা মনীষীরা তারাও ট্রোল হওয়া থেকে বাঁচেন। তাদের নিরিখে আমরা অভিনয় যারা করছি তারা তো অনেক লঘু জায়গায়, এটা তো ট্রোল তো তারা হবেই। সুতরাং এইগুলোকে, এটা ম্যাটার করছে তুমি এটাকে কতটা পার্সোনালি নিচ্ছ, গায়ে মাখছো বা গায়ে মাখছো না, সেটা ম্যাটার করছে। এটা চলবেই, জানো তো, এটা এই যে বলা, এই যে বডি শেমিং করা, ট্রোল করা, এগুলো চলবে। এবার একটা মানে একটা টাইমে গিয়ে সত্যি সব জায়গায় আবার রিয়াকশনলেস ভাবে থাকা যায় না। এবার মানুষও অনেক রকম হয়, তুমি সেন্সিটিভ মানুষ, তোমার ওটা গায়ে লেগে যাচ্ছে, এবার যে ওটাকে হ্যান্ডেল করতে পারে সে কোনো রিয়াকশন দিচ্ছে না, এই তো অবস্থা আর কি। একটা কথা একটা ইন্টারভিউতে শুনেছিলাম, প্রিয়াঙ্কা চোপড়া জোনাস কথা বলেছিলেন যে যেই প্রশ্নটা পলিটিশিয়ানদের করা উচিত সেই প্রশ্নটা আপনারা অভিনেতা অভিনেত্রীদের কেন করেন, এটাও উনি জিজ্ঞেস করেছিলেন একটা ইন্টারভিউতে, উনি বলেছিলেন। তবে আই এম অফ দ্য ভিউ পয়েন্ট যে আমি না দুটোর একটাও পোস্ট করি না সোশ্যাল মিডিয়ায়। আমি ভালোও পোস্ট করি না, মানে খারাপটাও পোস্ট করি না। আমি সিম্পলি ওই জায়গাটা একটুখানি অ্যাভয়েড করি। ঠিক করো। কেন অ্যাভয়েড করি? কারণ যদি খারাপটাই পোস্ট করি তাহলে এই যে বললে তুমি ট্রোলিং এই সেই, ঠিক আছে, আর ভালোটা পোস্ট করলে তখন ভাবে শুধু এনজয় করে যাচ্ছে। অ্যান্ড অলসো আমি না আমার পার্সোনাল লাইফটা খুব পার্সোনাল রাখতে চেষ্টা করি। এটাই বলতে এই যে জিনিসটা এইটা খুব দরকার। আমি যেমন আমার সোশ্যাল মিডিয়া শুধুমাত্র আমার যা কাজ আমি সেই ক্ষেত্রেই প্রচার করি। যখন শুরু করেছিলাম তখন ব্যক্তিগত ছবি, বন্ধুদের সঙ্গে ছবি, কিন্তু যত দিন গেছে আমি দেখেছি বিষয়টা যে ব্যক্তিগত জীবন সম্পূর্ণ আলাদা। আমি আমার সোশ্যাল মিডিয়াটাকে শুধুমাত্র আমার যে কাজ আসছে, আমি যা যা কাজ করি তাতে আমার 4টে ফলোয়ার বাড়লো কি কমলো আমি সত্যি বিশ্বাস করি লিস্ট বদার্ড অ্যাবাউট ফলোয়ার্স অ্যান্ড অল। অবশ্যই দর্শকরাই আমাদের তৈরি করে, দর্শক যদি আমার কাজ ভালোবাসেন তবেই আমি আরও এনহ্যান্স করতে পারবো, সেটা অবশ্যই বিশ্বাস করি। দর্শকদের ভালোবাসা প্রতিক্রিয়া খুবই ভালো লাগে, কিন্তু সোশ্যাল মিডিয়াকে আগে প্রাধান্য দিতে হবে। আমার চর্চা পরে, আমি কাজকে আগে দেখি, আমি কটা ছবি আপলোড করলাম আমাকে ভালো লাগছে কিনা। আমি এই লিগের বাইরে, এটা আমি একদম প্রাউডলি বলি। আমার তাতে কাজ পাওয়া নিয়ে বা না পাওয়া নিয়ে আমি অত করি না। আমি সোশ্যাল মিডিয়াকে অত সিরিয়াসলি নিতে পারবো না। শুধুমাত্র আমার যখন কাজ, এই যে মন মানে রিলিজ করবে বা বিদেশি রিলিজ করবে, আমার ফিডে গিয়ে দেখতে পাবে, আমি শুধুমাত্র এই রিগার্ডিং পোস্টে দেখতে পাবে, অন্য কোনো গিয়ে দেখতে পাবে না। হ্যাঁ, না মানে আমিও মোটামুটি ওটাই চেষ্টা করি কাজের ব্যাপারে। তবে আগে খুব কম ইম্পর্টেন্স দিতাম, তারপরে আমাকে এরকম বলেছে যে নাম্বার অফ ফলোয়ার্স না থাকলে কাজ দেব না। তো সেই ক্ষেত্রে আমি একটু কনসিয়াস হয়ে গিয়ে একটু বেশি ইম্পর্টেন্স দিই। মিথ্যা কথা বলে কি হবে বলো, এখন একটু ফোকাস করতে হয়, এটা রেগুলার আপডেট করতে হয়, একটুখানি কিছু ছবি দিতে হয়। তবে প্রেফারেন্স না, এটা
জোর করে ফোর্সড কাজ আর হ্যাঁ। কি। কারণ আমাকে এটা বলেছে যে তোমার এত কম ফলোয়ার্স নেব না, সরি তোমাকে কাজে নেব হ্যাঁ, না। এটা তো তো ঘটছে এটা আমাকে বিভিন্ন শুনতে জায়গায়, হয়েছে। হ্যাঁ। তখন মনে হয়েছে যে ফলোয়ার্স কম বলে আমাকে একটা কাজ ভালো কাজ ছেড়ে দিতে হবে না, তাহলে যদি সবাই এটা করেই কাজ পায় তাহলে আমি কেন ব্যাক আউট করবো, এটা আমার কিন্তু মনে হয়েছে। না না, এটা হওয়াটা তো স্বাভাবিক, কারণ কিছু করার নেই, কারণ এই তবে আরেকটা কথা, আমি তোমাকে একটু ইন্টারাপ্ট করছি, সরি, না, না, আরেকটা sure. কথা তুমি জেনে নাও, যেহেতু তুমি নিজেও অভিনয় করছো, এটা আমার মনে হয় এবং অনেকেরই মনে হয় এই এই খেলাটা বেশি দিনের নয়। এবার অনেকে বলতে পারো, তোমার কি ফলোয়ার্স অত মিলিয়ন নয় বলে তুমি এই কথাটা বলছো? এটা কেউ বললেও আমার কিছু হয়েছে না, সত্যি আমি ফলোয়ার্সের পেছনে দৌড়ই না। কেন বলছি? কারণ দর্শকের না চোখ তৈরি হয়ে গেছে। দর্শকদের বোকা ভাবা আগে, সবার আগে আমাদের বন্ধ করতে হবে, যে দর্শককে এইটা খাইয়ে দেবো। দর্শক এখন ওটিটির দৌলতে বাংলার পাশাপাশি গোটা ওয়ার্ল্ডের কাজ দেখছে, তাদের চোখ তৈরি হয়ে গেছে। আলটিমেটলি তুমি দেখবেন একদম প্রত্যন্ত গ্রামে না হলো, একটু শহরতলি বা একটু মফস্বলে যাবে, আমি এগুলো অবজার্ভ করেছি কাছাকাছি। তুমি ধরো একটা ছবি চালিয়েছো, একটু লাউড অ্যাক্টিং কোনো অভিনেতা করছে, দর্শক বলছে হ্যাঁ বাড়াবাড়ি করছে। এই যে বাড়াবাড়ি করছে, আমরা খুব ক্যাজুয়ালি নিই, কথাগুলো কিন্তু ভেতরে যেতে হবে। কেন বাড়াবাড়ি করছে? এটাই ধরো 90-এর দশকে যখন অঞ্জন চৌধুরী, স্বপন শাহ, এই স্টলওয়ার্ডরা যারা ছবি বানিয়েছে, তখন কিন্তু ওই লাউড অ্যাক্টিংটাই থিম ছিল। তখন দর্শক ওটাকেই কিন্তু অ্যাকসেপ্ট করছে। আজকে দর্শকের চোখ ইভলভড হয়ে গেছে, তারা বুঝতে পারছে যে কোনটা ন্যাচারাল অ্যাক্টিং, মেথড ফেথড এসব টানা অনেক পরে আসছে, এগুলো এত মানে এত কঠিনভাবে বোঝার দরকারই নেই। তাদের চোখে মনে হচ্ছে এখানটা একটু বাড়াবাড়ি করছে। এই যে তারা বলছে সহজভাবে বাড়াবাড়ি করছে, তোমাকে ধরতে হবে, তার মানে দর্শকটার কিন্তু চোখ তৈরি হয়ে গেছে। এবার আমাকে বলো, তারা তো দেখছে না পর্দায় যাকে দেখা যাচ্ছে তার কতগুলো ফলোয়ার, তার এত মিলিয়ন ভিউ আসছে কিনা, তারা দেখছে এ কেমন অভিনয়টা করছে, চরিত্রটা কেমন করছে। একটা টাইমের পর যাদের ফলোয়ার্স বেশি, এমন নয় যাদের ফলোয়ার্স বেশি তারা সবাই কিন্তু ভালো অভিনেতা নন বা ভালো শিল্পী নন, প্রচুর কিন্তু এই দৌলতে ভালো ভালো অভিনেতারাও আসছেন। সবাই তো আসছেন না, অনেকেই আসছেন। যারা আসছেন না, যারা সেই ডেলিভারটা দিতে পারবে না, প্রযোজক এই মুহূর্তে দাঁড়িয়ে তারা টাকা ইনভেস্ট করছে, তারা দেখবে আমার স্বার্থটা সিদ্ধি হচ্ছে কিনা। যখন দেখবে যে সেই পার্টিকুলার পার্সনের অভিনয় গ্রহণযোগ্যতা পাচ্ছে না, তিনি রিপ্লেস করে কোনো অভিনেতাকে আবার আনবে। এই লিগটা বেশি দিনের নয় যে ফলোয়ার্স দেখে দেখে আলটিমেটলি চলবে। তাহলে যারা যারা অভিনয় শিখছে, যারা ক্রাফটটা অ্যাকচুয়ালি শিখে যাচ্ছে, তাদেরও আমি মনে করি তাদেরও দিন আসবে। আর আমি এটাকে পজিটিভভাবে দেখতে খুব বেশি বিশ্বাসী। সুতরাং যেহেতু তুমি নিজেও একজন অভিনেত্রী, আমি এটা তোমাকে শেয়ার করলাম যে এইটা ভাবার কিছু নেই। অবশ্যই একটা যাপন থাকতে পারে ইনস্টাগ্রাম, সেখানে মানুষ ছবি দেয়, ভিডিও দেয়, রিল দেয়, আমি সেটাকে নস্যাৎ করছি না, আমি কোনো কিছু নস্যাৎ করার পক্ষপাতী না। আবার এটাই আলটিমেট, এটাকে ভাবারও আমি মানে বিরোধী আর কি। এই হ্যাঁ, একটা সুন্দর ব্যালেন্স থাকলেই হয়, বলো। একদম। আচ্ছা, এভলিউশন থেকে একটা প্রশ্ন করি। তুমি অ্যাজ অ্যান অ্যাক্টর যখন শুরু করেছিলে আর আজকে তুমি কতটা চেঞ্জ হয়েছে? আমার না খুব, এটা আমি আমার স্যারকেও বলি, আমার খুব মানে আফসোস হয় যে আমি যখন প্রথম চিক ফ্লিকের রোলটা পেয়েছিলাম, আমাকে যখন ফোন করে বলা হয়েছিল যে এই চরিত্রটা তোকে ভাবা হয়েছে, সেই যে আনন্দটা, এবং আমি চিক ফ্লিক করতে যাওয়ার আগের রাতে, মানে শুটিং শুরু হওয়ার আগের রাত, কেন কেন আমি বলছি, কারণ আমি প্রথম আমার লিড ওটা, সেইটা যে আনন্দটা, আমি ওই অনেস্টিটাকে খুব মিস করি। আমি কোনো রকম মানে হিপোক্রেসি নিয়ে কথা বলবো না, সত্যি মিস করি। কারণ এখন আমি এমন নয় যে আমি বিশাল অনেক দিন ধরে অভিনয় করে ফেলেছি, বিশাল বড় অভিনেতা, অনেক দিন ধরে আমার অভিজ্ঞতা, এমনও নয়। মাঝামাঝি জায়গায় শুরু করেছি, আরও অনেক দূর যেতে চাই অবশ্যই। কিন্তু আমি চেষ্টা করি, আমার স্যার বলে ওইটাকে না রিফিল করতে হয়, মানে ওটা মাঝে মাঝে খালি হয়ে যেতে হয়। ধরো আমি মোটামুটি, আমি এখন গুগলে সার্চ করলে আমার কাজ এমন নাম পাওয়া যাচ্ছে, এই স্লাঘাটা আমি ভয় পাই যে স্লাঘাটা যেন তৈরি না হয়ে যায়। ওই যে আগের রাতে ওই চিক ফ্লিক শ্যুট করতে যাওয়ার আগের রাতে আমি যে মন্টু ক্যারেক্টারটাকে নিয়ে বারবার প্র্যাকটিস করছি, রাত 1টা-2টো অবধি, পরের দিন গিয়ে শুটিংয়ে যাচ্ছি, ওই যে ফ্রেশনেসটা, ওই যে একটা দারুণ ঝকঝকে ব্যাপারটা, ওইটা আমি মিস করি। মানে আমি বলতে চাইছি, প্রথম কোনো বড় কাজ জীবনে, সেইটার পুনরাবৃত্তি ঘটে না পরবর্তী কাজগুলো, সেটাকে মিস করি। তবে হ্যাঁ, অবশ্যই আমি মনে করি চর্চা ব্যতীত কিছু নয়। আমার স্যার আমাকে সেটা বারবার বলেন। আমার স্যার আমাকে একটা কথা বলেন যে আমি কোনো কাজ দেখে তোর পিঠ চাপড়াবো না, আমি যদি পিঠ চাপড়াই তাহলে তোকে কপাল চাপড়াতে হবে। সুতরাং আমাকে স্যার, আমার প্রত্যেক যে কটা কাজ রিলিজ হয় আমি প্রথম স্যারকে পাঠাই, স্যার দেখেন, স্যার আমার ভুলগুলো আগে বের করার চেষ্টা করেন যে আরও কোন জায়গায় বেটারমেন্টের জায়গা। আর অভিনয় বা আমাদের এই ক্রিয়েটিভ কাজ এমনই একটা জায়গা, এটা তো তুমি দেখে দিতে পারো না এটাই আলটিমেট, খুব ভালো হয়েছে, এর থেকে ভালো হবে না। মজাটা হচ্ছে এটাই, একজনের অভিনয় তোমার ভালো লাগলো, কিন্তু ওইটাই এক্সট্রিম হতে পারে না যে এই যা অভিনয় করে ফেলেছে আর আর ভালো হতে পারে না, আরও ভালো হতে পারে। তো আমি চেষ্টা করি ওই ভালো হওয়ার প্রসেসটার মধ্যেই থাকতে। এইটা মাথায় আর আনতে দিই না সচেতনভাবেই, বা চেষ্টাও করি না যে
ও এইটা আমার ভালো কাজ 5 জন বলছে মানে তো দারুণ করলাম, এইটাকে আমি খুব ভয় পাই, ওই স্লাগাটা যেন কোনোদিন তৈরি না হয়, এটাই। না, অভিনয় করতে গিয়ে কিন্তু এই জিনিসটা হয়, আমরা দেখেও থাকি আশেপাশে যে লোকে ব্র্যান্ড প্রমোশন বা কোন ইভেন্টে যাচ্ছে বা কোন রিয়ালিটি শোতে যাচ্ছে এখানে বেশি ফোকাস করে রাদার দেন দ্য ক্রাফট। তো সেই ক্ষেত্রে এই জিনিসটা হয়, আর এটা এত এত বেশি আমাদের চারিপাশে ডিস্ট্রাকশন না, যে কিছু করারও কিছু থাকে করার না। থাকে না, রাইট, কিন্তু ওটা নিজের কন্ট্রোল, যেটা তুমি যে একদম, বললে একদম। একদম নিজের কন্ট্রোল, হিউমিলিটি প্র্যাকটিসটা নিজের কন্ট্রোল। আর নাহলে তো আমার এরকম চেয়ারের অপোজিটে এরকম ব্যক্তিকে আমি দেখেছি যারা বসে তারা একটা জীবনে কাজ করেছে, তাদের এমন কথাবার্তা যে মানে তারা যেন ইন্ডিয়াকে চালাচ্ছে। হ্যাঁ, এরকম মানে আমি বলছি তাদের নামও নেব না, তাদের কোনো, আমি তাদের কনফিডেন্সটাকে কিন্তু খুব অ্যাপ্রিসিয়েট করি যে এরকম কনফিডেন্স হ্যাঁ, থাকা ওটা কোথাও উচিত। কাজে লেগে যায়, কাজে লেগে যায় confidence, একদমই ডেফিনেটলি, মানে তাই। এত কনফিডেন্সের সাথে এটা খুব ভালো জিনিস, কিন্তু কিন্তু এটাও বুঝতে হবে যে দের ইজ নো এন্ড টু লার্নিং। এবার কি হয়, দুটো পার্সপেক্টিভ হয়, এটা আমি বন্ধুদের সাথে আলোচনা করি, আমরা মজা করি রাদার, যে কেউ কেউ ভালো ইন্টারভিউ দেবো এই গ্ল্যামার ওয়ার্ল্ডে থাকবো বলে অভিনেতা হবে বলে প্ল্যান করে, আর কেউ অভিনয়টাকে ভালোবাসে বলে অভিনেতা হওয়ার প্ল্যান করে। যারা প্রথম সারিতে তাদের কাছে এগুলো প্রাধান্য পাবে, যে আমি কীভাবে অ্যাটিটিউড দেখাবো, আমি এই ট্যান্ট্রামগুলো দেখাবো, সেটা গিয়ে আগে এগুলো করে নিতে হবে আমাকে, আমার জন্য ফ্লোর ওয়েট করবে, এইগুলো তারা দেখে এসেছে, তারা শুনেছে ইন্টারভিউতে যে বড় বড় স্টারদের জন্য ফ্লোর ওয়েট করছে, গিয়ে একটুখানি দেরি করে পৌঁছালাম, কল টাইমের পরে গিয়ে পৌঁছালাম, একটুখানি কারোর সঙ্গে অ্যাটিটিউড রুড বিহেভিয়ার করলাম, এইগুলো তো আছেই। এবার যারা দ্বিতীয় শ্রেণীতে, যারা অভিনয়টাকে ভালোবেসেই অভিনয় করে, তাদের কাছে এগুলো মানে ম্যাটার করবে না, মাথাতেই আসবে না, তারা চেষ্টা করবে কত ভালো আমার কাজটা ডেলিভার করবো। এই দ্বন্দ্ব তো চিরকালীন থাকবেই। হ্যাঁ, তো এই যে তুমি বললে এটার মধ্যে থেকে উঠে আসবে যে কে লং রানের জন্য অভিনেতা অভিনেত্রী আর কে শর্ট টার্মের জন্য অভিনেতা অভিনেত্রী, এটা তো অ্যাবসলিউটলি ভ্যালিড পয়েন্ট। আমার খুব ভালো লাগলো তোমার সাথে এই ব্যাপারটা আমি আলোচনা করে। এবার আমরা একটুখানি তোমার আপকামিং ওয়ার্ক নিয়ে আলোচনা করি। এই বছরে তোমার আপকামিং দুটো রিলিজ আছে, তো সেগুলো নিয়ে একটু আলোচনা করবো, এবং নেক্সট ইয়ারে তোমার প্ল্যানস কি কি একটু আমাদেরকে বলো। মন মানে না তো বেরোচ্ছে 14ই নভেম্বর, সবাই সেটা জানে এবং সেটা নিয়ে কথা বললাম। এছাড়াও 18ই অক্টোবর আমার আরেকটি ওয়েব ফিল্ম বিদেশিনী, সেটা রিলিজ করছে। এটা হচ্ছে আমি ব্রোবন প্রোডাকশনের সঙ্গে, এটা আমার তৃতীয় কাজ অভিনেতা হিসাবে। এই বছরই প্রথম দিকে ইরা বলে একটি শর্ট ফিল্ম আমি ডিরেকশন দিয়েছিলাম ওদের সঙ্গে। এর আগে আমি আইবুড়ো এবং লুকোচুরি, মানে এই দুটো কাজ মানে খুবই মানুষ অ্যাপ্রিসিয়েট করেছে এবং প্রচুর মানুষ ভালোবাসা জানিয়েছে। তো এইটা, সেগুলো শর্ট ফিল্ম ছিল। বিদেশিনী হচ্ছে ওয়েব ফিল্ম, 1 ঘন্টার ওয়েব ফিল্ম, যেটা 18ই অক্টোবর ব্রোবন প্রোডাকশনের ইউটিউব চ্যানেলে রিলিজ করতে চলেছে। তো এই কাজটা, সমস্ত কাজই বিশেষ হয়, আমি অভিনেতা হিসেবে সমস্ত কাজকেই আমার ভালো লাগে, আমি ভালোবাসি, কিন্তু এইটা যারা জানে ব্রোবন প্রোডাকশনের একটি নির্দিষ্ট ওদের নিজস্ব একটা দর্শক সংখ্যা রয়েছে, যারা ওদের কাজটা নিয়মিত ফলো করে, তারা জানে ওরা খুব সুন্দর সুন্দর গল্প উপহার দেয়। কারণ গল্পই তো মূল হিরো এখনো, মানে ক্যামেরার সামনে আমরা যেটা দেখি সেখানে অ্যাকচুয়ালি স্ক্রিপ্ট এবং গল্পটাকে মানে প্রাধান্য পেতে হয়। ওই গল্পটা ভালো হলে বাকিটা ভালো হয়ে যায়। তো ওদের গল্প বা ন্যারেশন বা ন্যারেটিভটা আমার খুব, স্টোরি টেলিংয়ের অ্যাপ্রোচটা বরাবরই আমার খুব প্রিয়। রজত রায় এবং অরুণাভ মুখার্জি দুজন খুবই আমার ভাই, খুবই ছোট তারা, কিন্তু তারা খুব ভালো কাজ করছে। গল্পটা তাদেরই লেখা এবং তারা দুজনে মিলে পরিচালনা করেছে। বিদেশিনী, এটা হচ্ছে বাংলাদেশ এবং ভারত দুই দেশের গল্প। মানে আমার চরিত্রের নাম দামোদর, সে ভারতের ছেলে, এবং সম্পিতা প্রামাণিক যে আমার উল্টো দিকে অভিনয় করেছে। সম্পিতাকে বহু মানুষ চেনে, খুব ভালো একজন ডান্সার এবং একজন ইনফ্লুয়েন্সার, সোশ্যাল মিডিয়ায় তার পপুলারিটি খুবই। সে প্রথমবার অভিনয় করছে বিদেশিনীতে। তো সে হচ্ছে বাংলাদেশের, মানে নায়িকা যে সে বাংলাদেশের। এই দুটো মানুষের গল্প, তো এটার দুটো দেশের গল্প মানেই যে, মানে আমি বলতে চাইছি যে দারুণ একটা এক্সট্রাঅর্ডিনারি গল্প হয়েছে, সেটা অবভিয়াসলি দর্শক বিচার করবে। কিন্তু আমার পার্সোনালি কাজটা করে আমরা সবাই খুব প্রতিকূলতার মধ্যেই কাজটা করেছি। মানে সেই সময় বৃষ্টি থামছেই না, আর আমরা শ্যুট করেছি বা একদম বাংলাদেশ বর্ডারে এবং ইছামতিতে আমরা শ্যুট করেছি। কলকাতা ইছামতি, মানে কলকাতাতেও করেছি, ইছামতি নদীতেও করেছি। আমি সেখানে একটা আবার স্টান করতে গিয়ে আমি এখানে চোটও পেয়েছি, সেটাও আমার খুব মনে থাকবে খুব অনেক দিন। তো সমস্ত জিনিসটা নিয়ে বিদেশিনী নিয়ে আমরা খুবই আশাবাদী। কারণ আরেকটা কথা বলে রাখি যে এই প্রথমবার ব্রোবন প্রোডাকশনের চ্যানেলে এটা মেম্বারশিপের মাধ্যমে এটা প্রদর্শিত হতে চলেছে। এর আগে সমস্ত কাজই ফ্রি স্ট্রিমিং হতো, যেমন ইউটিউবে। এইটা প্রথমবার ওরা টিকিটিং সিস্টেম করেছে, সেই বিশদে অলরেডি তারা জানাবে। কিন্তু আমি বলবো সমস্ত দর্শকদের যে বিদেশিনী আপনারা অতি অবশ্যই দেখবেন। এটা আমার খুব কাছের কাজ, মানে প্রিয় কাজ, এবং আমি
নিশ্চিত করছি আপনাদেরও ভালো লাগবে। তো মন মানে না ছাড়া বিদেশি সিনেমা রিলিজ করছে। এছাড়া পরবাসী বলে একটি ছবি আমি 2024 আমরা করেছিলাম, সেটা ছিল ভারত এবং বাংলা এই ত্রিপুরার একজন প্রডিউসার অনিল দেবনাথ, তার সঙ্গে আমরা কাজ করেছিলাম। আমি ছাড়াও সেখানে কিঞ্জলদা রয়েছে, লোকাদা রয়েছে, সেটাও রিলিজ করতে চলেছে সামনে। এছাড়া একটি ওয়েব সিরিজ আমি শ্যুট করেছি, আর যেটা আমার শুটিং শুরু হবে সামনে সেটা হচ্ছে কালরাত্রি 2। কালরাত্রি সিরিজটি ইতিমধ্যে খুব জনপ্রিয় হয়েছে, সেখানে আমি সিরিজ মানে প্রথম পার্টটা আমরা করেছিলাম, সেটারই পার্ট 2টা সেটা আমি খুব তাড়াতাড়ি আর কি শুটিং শুরু করব। মোটামুটি এই আমার লাইন আপ। এবার আপকামিং আরও অনেক কাজকর্ম টুকটাক কথা আছে, সেগুলো হচ্ছে। আর টেলিভিশন তো আমি নিয়মিত করছি। হ্যাঁ, তো টেলিভিশন থেকে একটা প্রশ্ন করি। তো এই যে এতগুলো বছর তুমি টেলিভিশনে কাজ করেছো বা টেলিভিশনের প্যাটার্ন অফ ওয়ার্ক যেরকমভাবে কাজ করেছো, সেখানে থেকে তো ভীষণভাবে ডিফারেন্ট না ফিল্মস করা। তো টেলিভিশনে কাজ করে অনেকেই এরকম একটা কথা আমাকে যখন আমার সাথে আলোচনা করেছে বলেছে যে টেলিভিশনে কাজ করতে করতে মানুষ অ্যাক্টর হওয়া ভুলে যায়। এটা একটা কমেন্ট এক দুবার আমি পেয়েছি। তো সেটা কি সত্যি, আদৌ সত্যি, আর তোমার লাইফে কি কোনোদিন অ্যাপ্লিকেবল হয়েছে? না, এটা সত্যি বলছো, ঠিক অনেকেই এটা বলেন। আর আমি যেহেতু শুরু করেছি থিয়েটার থেকে, তারপর সিরিজ সিনেমা, দেন অনেকটা পরে আমি 2023-এ খেলনাবাড়ি জিতে আমি প্রথম ওখানে মানে অ্যাপিয়ার করি আর কি টেলিভিশনে। আমি সচেতনভাবে প্রথম দিকে আমি ওই টেলিভিশনটা এড়িয়ে যেতাম। মানে টেলিভিশন করলে যেটা হয় প্রথম কথা, যে তোমার অনেকটা সময় তুমি ব্লকড হয়ে যাও। কারণ টেলিভিশন যেহেতু চাকরির মতো, তোমাকে রোজ সেখানে যেতে হবে, রোজ তোমাকে শ্যুট করতে হবে, সে কারণে অন্যান্য কাজগুলো সেই অর্থে তুমি করার সময় পাবে না। সেইটা আমার প্রথম কারণ ছিল টেলিভিশন না করার। কিন্তু অ্যাজ অ্যান অ্যাক্টর হিসেবে আমার ভেতরে একটা ইচ্ছে ছিল যে মঞ্চ করেছি, সিরিজ করছি, সিনেমা করছি, টেলিভিশনটাও এক্সপ্লোর করতে চাই। কারণ আমি চাইনি কোনোদিন অভিনেতা হিসেবে কোনো একটা সেগমেন্ট বাকি থাকুক। হ্যাঁ, সেইখান থেকে আমার টেলিভিশন করা। আর যেমন নাই প্রথম বললাম, আমি সব কিছুর মধ্যে পজিটিভ জিনিস দেখতে পছন্দ করি। ঠিকই এটা অনেকেই বলেন যে টেলিভিশন করলে সেই অভিনয় সত্তাটা নষ্ট হয়। কেন বলেন সেটা আমি ব্যাখ্যা করতে পারি। মানে আমি আমার মতো করে যেটা আমার মনে হয়েছে, তুমি ধরো কোনো সিনেমা বা সিরিজের শ্যুট করছো, সেখানে তোমাকে একটা চরিত্র দেওয়া হয়েছে। সিনেমা সিরিজ তো অনন্তকাল ধরে শ্যুট হয় না, ধরো 10 দিনের তোমার কাজ, সেখানে তোমার 8 দিন বা 7 দিন বা 10 দিনই তোমার চরিত্র। সেই স্পেসিফিক চরিত্রটা নিয়ে তুমি ভাববার সময় পাও, সেখানে ওয়ার্কশপ হয়, স্ক্রিপ্ট রিডিং হয়, তুমি সেটাকে গড়ে তুলতে পারছো, তুমি সেই চরিত্রটাকে গড়ে তোলার সময় পাচ্ছ, দেন তুমি শ্যুট করছো, করে ডাবিং করছো, একটা কমপ্লিট প্যাকেজ। তুমি যেভাবে দেখেছো চরিত্রটা, পরিচালক যেভাবে দেখেছে, দুজনের একটা মিউচুয়াল পয়েন্ট হলো, তুমি সময় পেলে চরিত্রটাকে নির্মাণ করা, গিয়ে ডেলিভার করলে। এটা সিনেমা সিরিজের ক্ষেত্রে হলো বা মঞ্চের ক্ষেত্রে হলো, তার আগে বহুদিন তুমি রিহার্সাল করলে, পোক্তভাবে তৈরি করলে, চরিত্রটাকে ডেলিভার করলে। সিরিয়াল তোমাকে ওই সময়টা দেবে না, প্রথম কথা। সিরিয়াল তোমাকে এমন হয়, তুমি ফ্লোরে যাওয়ার আগে তোমাকে স্ক্রিপ্ট দিয়ে দিল, এই ডায়লগ আছে, এক্ষুনি গিয়ে বলো। সিরিয়ালে যেহেতু আমাদের রোজের ফুটেজ তোলাটাই প্রাধান্য। আমি কিভাবে দেখি জানো, আমি দেখি কি প্রত্যেকটা ফিল্ডের তো একটা প্যাটার্ন আছে কাজের। টেলিভিশন ওটা প্যাটার্ন, আমি কেন নেগেটিভভাবে নেব? আমি তো জেনে শুনে টেলিভিশনটা করতে এসেছি যে এখানে এই প্যাটার্নেই কাজ হয়। বরং আমার মনে হয় এটা ওটা চ্যালেঞ্জ হিসেবে নেওয়া উচিত। কারণ একজন অভিনেতার মানে মেমোরি খুব শার্প হওয়া দরকার, কারণ প্রচুর ডায়লগ তোমাকে মনে রাখতে হয়, মুখস্থ থাকতে হবে। সেক্ষেত্রে এই রোজের এই চর্চাটা, তুমি রোজ ফ্লোরে যাচ্ছ, তোমাকে আধ ঘন্টা আগে হয়তো বা আরও কম 10 মিনিট আগে হয়তো স্ক্রিপ্ট দিল, দেখলে তোমাকে চাং অনেক ডায়লগ, তোমাকে তার মধ্যেই রেডি করতে হবে, তার মধ্যেই ক্যারেক্টারটাকে ভাবতে হবে এবং তার মধ্যে গিয়ে ডেলিভার করতে হবে। এবার এই কারণেই অনেকে বলে যে সেই সময়টা পাওয়া যায় না, যেটা সিনেমা সিরিজে পাওয়া যায়, ঠিকঠাকভাবে ফুটিয়ে তুলতে পারি না। আমি ওভাবে দেখি না। আমি জানি সিনেমা সিরিজের একটা প্যাটার্ন আছে, আমি সেই প্যাটার্ন যখন সিনেমা করবো, সিরিজ করবো, সেই প্যাটার্নে অ্যাক্টিং করবো। টেলিভিশনের এই প্যাটার্নটা আমি টেলিভিশন করতে এসেছি, মানে আমি এই প্যাটার্নেই আমি অভিনয় করবো। সুতরাং আমার কোনো অভিযোগ নেই টুয়ার্ডস টেলিভিশন যে ওখানে অ্যাক্টিং করা যায় না। অবশ্যই এখন যে প্যাটার্নে টেলিভিশনের যেটা প্রায়োরিটি, যে আমাকে রোজ ফুটেজটা তুলতে হবে, কারণ রোজের টেলিকাস্টের ব্যাপার, সেখানে চাপটা অনেক বেশি, ওখানে ওই অবসরটা পাওয়া যায় না। তাহলে আমি যখন জেনে শুনে টেলিভিশন করতে এসেছি, আমি অবশ্যই আমাকে অভিনেতা হিসেবে সেই চ্যালেঞ্জটা নেওয়া উচিত, আমাকে খাপ খাইয়ে নেওয়া উচিত। সেম একটা নোশন হচ্ছে যে থিয়েটার অনেক দিন ধরে করলে নাকি ক্যামেরার সামনে খুব লাউড অ্যাক্টিং করে, এটা আমি বহু মানুষকে বলতে শুনেছি। থিয়েটার ওই লাউড অ্যাক্টিংটা ডিমান্ড করে। আমি থিয়েটার যখন করছি, স্টেজ যখন করছি, আমি সেই অ্যাক্টিং করছি। আমি ক্যামেরার সামনে এসে জোরে ডায়লগ বলে ফেলছি, অতি অভিনয় করে ফেলছি, তাহলে আমি আর অভিনয় করতে, যদি আমি ব্যালেন্সটা না করতে পারি। আমার তো কাজই হচ্ছে দুটোর মধ্যে ব্যালেন্স করা। আমি যখন স্টেজ করছি স্টেজের মতোই করবো, আমি যখন ক্যামেরার সামনে কথা বলছি ক্যামেরার সামনে ডায়লগ ডেলিভারি দিচ্ছি ক্যামেরার মতোই করবো। আমি অভিযোগ করতে পারি না, আমি এটাকে সাপোর্ট করি না যে না আমি তো অনেক দিন আসলে মঞ্চ করেছি বা মঞ্চ করি, ক্যামেরার সামনে লাউড হয়ে যায়। এই হয়ে যাওয়া আর
কন্ট্রোল করতে পারাটাই তো অভিনেতার কাজ। এটা তো গেল ব্যক্তিগত একটা অ্যাপ্রোচ, তুমি যেটা বললে একজন ব্যক্তি নিজেকে কিরমভাবে নিজের ক্রাফটটাকে প্রেজেন্ট করবে। এবার ধরো অডিয়েন্সের কথা বলি, যারা আমাদের দর্শক, যারা আমাদের দেখছে, তাদের জন্যই কিন্তু আজকে আমাদের একদম। পপুলারিটি, আমাদের ভালোবাসা সবকিছু তাদের একদম, জন্য। একদম। আচ্ছা, কিছু কিছু একটা জায়গায় দাঁড়িয়ে অনেকে যারা আমার এখানে কাউচে বসেছেন তারা বলেছেন যে আম, মূলত টেলিভিশনের যারা অডিয়েন্স তারা হচ্ছে গ্রামের, এবং গ্রাম বা হয়তো টু টিয়ার সিটিজেন। তো সেই ক্ষেত্রে তারা বোধহয় কোথাও না কোথাও এরকম ধরনের বা এরকম ধাঁচের ওই স্টোরিটা পছন্দ করে, যেখানে স্টোরিটাতে একটি মেয়ে 4বার থেকে 5বার বিধবা হয়ে গেল, 4বার থেকে 5বার সধবা হয়ে গেল, তারপরে হঠাৎ করে তার বর যে যে মারা গেছিলেন তিনি আবার জীবিত হয়ে গিয়ে তার রূপ, রং, হাইট সবই চেঞ্জ হয়ে গেল, এবং সেটা হচ্ছে প্লাস্টিক সার্জারির এত আর কি দৌলত। আর সে সংস্কারী, ঠিক আছে, কিন্তু সে সবই কাজ করছে যেগুলো সংস্কারী নয়, মানে কিন্তু সে সংস্কারী। তো এই যে জিনিসটা, এটা আমার সাথে কথা বলতে গিয়ে অনেকে বলেছেন যে লোকে এটা পছন্দ করে। তাহলে আমরা কি কোথাও না কোথাও দাঁড়িয়ে এটা বলে দিচ্ছি যে আমাদের অডিয়েন্স এতটাই মানে কি বলবো লিউড জিনিসপত্র ভালোবাসে, ওদের সেই ক্ষমতাটা নেই একটা ফিনাসে জিনিসকে ভালোবাসার? নাকি এটা আমরা টিআরপির জন্য করছি যে না ভাই আমার তো এটাতে পপুলারিটি হবে, আমি এভাবেই চালাবো? তো কোনটাকে বেশি প্রাধান্য দিচ্ছে এখানে? এই কথাটা মানে কন্ট্রাডিক্টরি। আচ্ছা, কেন বলছি? টিআরপিটা নির্ধারিত হয় কি বেসিসে? আমি একটা কন্টেন্ট দিচ্ছি, টিআরপি সেখানে আসছে, সপ্তাহান্তে টিআরপি আসছে। এই টিআরপিটা কোথা থেকে উদ্ভব হচ্ছে? যে দর্শকের কথা আমরা বলছি তারা দেখছে বলেই তো টিআরপিটা ওঠানামা হচ্ছে। তারা যদি কোনো পার্টিকুলার সিরিয়াল একটা নির্দিষ্ট স্লটে বেশি দেখে, টিআরপি বেশি আসছে, অ্যাভয়েড করে টিআরপি কম আসছে। আমার বক্তব্য হচ্ছে অবশ্যই কিছু কিছু মাঝে মাঝে এমন এমন সিরিয়ালের ইনসিডেন্ট ঘটে, আমরা সেটাকে নিয়ে সোশ্যাল মিডিয়া থেকে প্রচুর ট্রোলিং হয় এবং সত্যি সেগুলো হিলারিয়াস। কিন্তু আমি বলছি অল ওভার, কি মনে হয় যারা সিরিয়ালের গল্প লিখছেন, যারা নির্মাতা, তাদের কি ব্রেন নেই? তারা কি ভালো গল্প লিখতে পারেন না? হ্যাঁ, এটাই আমার প্রশ্ন, তাহলে তারা এরকম টাইপের 100 বার গল্প পারেন। লিখছে কেন? কারণ এটা পরীক্ষিত। টেলিভিশনটা হচ্ছে পুরো পরীক্ষিত। তুমি ভালো গল্প দিয়ে যদি দেখো নেয়, দর্শকের একসেপ্টেন্স থাকে, তাহলে সেটা কন্টিনিউ হবে। যদি রিজেক্টেড হয় তাহলে সেটা একটা সেকেন্ড সময় নেবে না সেটাকে রিজেক্ট করতে। কারণ টেলিভিশনটা তো ওই জায়গাটা তো পুরো ব্যবসায়িক জায়গা। তুমি এখন লক্ষ্য করে দেখবে, আগে আমাদের ছোটবেলা সিরিয়াল চলতো 1 বছর, 2 বছর, 2.5-3 বছর, আরো বেশি চলতো। জন্মভূমি, জননী, আমরা ছোটবেলায় যেগুলো সিরিয়াল দেখতাম, এক আকাশের নিচে, এখন সিরিয়ালের মেয়াদে 3 মাসে সিরিয়াল শেষ হয়ে যাচ্ছে, 7 মাসে সিরিয়াল শেষ হয়ে যাচ্ছে। খুব ভালো সিরিয়াল যেগুলো 1-2 বছর চলছে। কেন হচ্ছে? এই কেনর পেছনে তাকে আমাকে জানতে হবে ঘটছে কেন। আমি তো দেখো কমেন্ট তো আমি সোশ্যাল মিডিয়াতে লিখে দিলাম, বেকার। আমরা এই পেশায় আছি, ইন্ডাস্ট্রিতে কাজ করছি, ব্যাক স্টোরিটা আমরা জানি, সেই জন্যই বলতে পারছি। এবার এইটা বোঝানোর দায় সবাইকে আমরা নিয়ে যে যেভাবে রিয়াক্ট করবে। আমি বলছি যে কেন 3 মাসে একটা সিরিয়াল বন্ধ হয়ে যাচ্ছে? চলছে না, দর্শক রিজেক্ট করছে, দর্শকের পছন্দ হচ্ছে না এই গল্প, সেই জন্য বন্ধ হয়ে যাচ্ছে। প্রডিউসার তোমাকে এক্সপেরিমেন্ট করার জায়গাতেই নেই, টেলিভিশন এক্সপেরিমেন্ট করার জায়গাই নয়। আচ্ছা, টেলিভিশন যদি দেখায় x=m, মানে গাধা ঘোড়া, যদি দেখে ওটা পরীক্ষিত, ওটা চলছে, ওটাই দেখাবে। যদি দেখে না গাধা গাধা বা ঘোড়া যদি খাইয়ে দেখে দর্শক দিচ্ছে, তাদের আপত্তি কোথায়? গল্প লিখতে আপত্তি কোথায়? তাদের তো ব্রেন এমন নয় যে তারা অ্যাবসার্ড জিনিস তাদের মাথায় আসছে, তারা লিখছে 5টা বিয়ে, একজন বিধবা, একজন সধবা। এটা কোথাও গিয়ে সেগুলো হিট হচ্ছে বা কোথাও গিয়ে সেগুলো গ্রহণযোগ্যতা পাচ্ছে বলেই তো আজকে আমি বলছি। আমি একটা দোকান খুললাম, আজকে রোলের দোকান খুললাম, অভিনয় করার পাশাপাশি ফাস্টফুড সেন্টার। সেখানে দেখলাম চিকেন পকোড়া রেখেছি, রোল রেখেছি, মোগলাই রেখেছি। আমি দেখি পুজোর মধ্যে মোগলাইটা বেশি সেল হচ্ছে। ধরো তুমিও খুলেছো দোকানটা, তো তুমি কি মোগলাই বেশি সেল হচ্ছে, তুমি মোগলাই বানানো কমিয়ে চিকেন পকোড়া বেশি বানাবে না তো? মোগলাই তো আমি বানাবো, কারণ লোকে তো মোগলাইটাই বেশি খাচ্ছে। সেম লজিক, লোকে যেটা নিচ্ছে। আর দেখো গ্রাম ওইভাবে খুব ওই ফালতু এলিটিজম দেখিয়ে লাভ নেই। গ্রামের লোক ওইসব বেরিয়ে আর কিছু নেই। আমার মাও সিরিয়াল দেখে বাড়িতে, আমার পরিবারের লোকেরাও সিরিয়াল দেখে, শহরের মানুষও সিরিয়াল দেখে, মফস্বলের। আমরা সারাদিন এত ব্যস্ত থাকি, আমাদের ঘরে যে দিদিমা ঠাকুমা, তাদের কর্মব্যস্ততা আসলে আমরা দেখতে চাই না। এই সিরিয়াল কেউ দেখে নাকি? আমি দেখি না, তার মানে ও দেখে না এমন তো নয়। আচ্ছা, তাদের অনেকের কাছে টেলিভিশনের জগৎ, তুমি দেখবে 5টা বা 5:30, 6টা থেকে টেলিভিশনটা যে চালু হলো, আমার ছোট পিসি মারা গেছেন, আমি দেখতাম চালিয়ে না বসে থাকতেন, 10টা অবধি যা হবে দেখে যাবে। আমি বলতাম কি চালিয়ে বসে আছে, যখন ছোট ছিলাম। পরে বুঝেছি যে আমাদের কাছে যেমন এই সোশ্যাল মিডিয়া স্ক্রলিংটা জগৎ,
ওটা তাদের জগৎ। আমাদের আগে এইটা নিতে হবে, গ্রহণ করতে হবে যে না, আমাদের যেমন একটা পয়েন্ট অফ ভিউ আছে যে গ্রহণযোগ্যতা কোনো কিছু, তাদেরও একটা জগৎ আছে, সেই জগৎটা পরীক্ষিত বলেই মেকার্সরা কন্টেন্ট বানাচ্ছে। তো তুমি যেটা বলছো 90s এর কথা বলছি, যখন দূরদর্শন এসেছিল, যখন আমাদের এখানে খুব পপুলার হয়ে গেছিল, ওই সিরিয়ালসগুলো কিন্তু প্রত্যেকটা সিরিয়াল কিন্তু হিট ছিল, প্রত্যেকটা একদম, সিরিয়াল। একদম, একদম। আচ্ছা, ওয়াই ওই ফর্মুলাটা কেন রিপিট করা হলো না? ওটা কিন্তু খুব ভালো ছিল। কারণ তখন অপশন কম ছিল। না, আমি এখনের কথা বলছি, ওয়াই নট দ্যাট ফর্মুলা, দ্যাট ওয়ার্কড, রাইট? তাহলে ওটা কেন চালানো হলো না? বা ধরো, তোমার মনে আছে কিনা যায়, এনডিটিভি ইমাজিন বলে একটা না টিভি ছিল, একদম, একদম, একদম। ওখানে কিছু সিরিয়াস আসতো, একটা ওটার মধ্যে ছিল জাসুবেন, জয়ন্তীলাল যোশী কি জয়েন্ট ফ্যামিলি, ঠিক আছে? একদম, একদম। জয়েন্ট ফ্যামিলি যে এরকমও হতে পারে, আমি কিন্তু ওখান থেকে শিখেছিলাম। কি ভালো একটা সুন্দর স্মুথ, মানে আমরা দেখি মূলত জয়েন্ট ফ্যামিলি মানে এ ওকে মানে হার্ট করবে, এখানে দুধের মধ্যে বিষ মিশিয়ে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওখানে সিঁড়ি থেকে এমন করে, আচ্ছা একজনকে দেখলাম, সে, এটা আমি একটু ফানি করেই বলছি, সে একটা বড় ঘুড়িতে করে লাফ দিল, ঘুড়ির ওপরে, মানে ঘুড়িটা উঠছে, একটা ভদ্রমহিলা ঘুড়িটার ওপর লাফ দিল, সে এবার ঘুড়ি করে একটা প্রদেশ থেকে অন্য প্রদেশে চলে গেল, ঠিক আছে? আর প্রথমে তো ভিসা এটা সবকিছুই গেল, আর আজকের যুগে নাকি তবে ঘুড়িতে করে হল, ঠিক আছে? আচ্ছা, একটা সিরিয়াল দেখলাম যে এখান থেকে নাকি ঢিল ছুড়লো, 4টা নাকি টুকরো হয়ে গেল। হ্যাঁ, হিন্দি সিরিয়ালের কথা বলছি। হ্যাঁ, 4টা টুকরো, সেই টুকরোটা নিয়ে হিসেবে সেটাকে নাকি কি করবো, এরকম করে মটর আর পেস্টালে হামানদিস্তায় বেটে সেটা নাকি একটা খাবারে মিশে, তবেই নাকি সেই মানুষটার প্রাণটা বাঁচবে। আচ্ছা, অদ্ভুত সেই লজিক। এটা কি কোনো মানে নরমাল, আমি বলছি এটা কি কোনো ওই আরব্য রজনী সুলভ কোনো গল্পের? না, আমি টকিং অ্যাবাউট নরমাল, একদম তাহলে normal। সেই ব্যাখ্যাটা আমার কাছে নেই। না, কেন আচ্ছা। বলছি আরব্য রজনী সুলভ কেন বললাম, হ্যাঁ। সেক্ষেত্রে আমরা অ্যাভেঞ্জার্স দেখছি, সেখানেও তো অনেক কিছু আউট অফ দ্য ওয়ার্ল্ড জিনিস ঘটছে, আমরা বিশ্বাস করে নিচ্ছি। যদি সেই থিমের হয় ঠিক আছে, কিন্তু এই কন্ট্রাডিকশনটা মেনে নেওয়া যাবে না যে নর্মাল লাইফে যদি 4 টুকরো করে খাওয়াচ্ছে, এই ব্যাখ্যা সত্যি আমার কাছে না। ওই জন্য নাগিন বলে যে সিরিয়ালগুলো, হ্যাঁ, ওটা যে সিরিজ বেরিয়েছে, ওটা ঠিক আছে, আমরা মেনে নিচ্ছি একটু ফ্যান্টাসি হ্যাঁ, আছে, ফ্যান্টাসি ওয়ার্ল্ডটাকে আমরা ওটা একটু, establish আমরা করছে, হ্যাঁ। ইমাজিনেশনকে এরকম ভাবে দেখাচ্ছি। বাট একটা সিরিয়ালে দেখাচ্ছে যে 3 তলা থেকে পড়ছে, আর ছেলেটা সেই দূরে দূর থেকে আসছে, ও ততক্ষণ পড়েই যাচ্ছে, আর পুরো 3টে এপিসোড ধরে পড়েই গেল। তো দিস ইজ, তো বাট এরকম সিরিয়াল কিন্তু আমি জানি না, মানে ট্রোলিংটা ইটসেলফ এখন একটা পাবলিসিটি, ওইটা নিয়ে Publicity হয়ে গেছে, মকারি হবে, মজা হবে, ওটা নিয়ে কথাবার্তা হবে, সেই কারণেই হয়তো সচেতনভাবে বানা। আমার এই ধরনের কন্টেন্টের কোনো ব্যাখ্যা নেই। তবে তুমি যে দূরদর্শনের বা ওই সময়কার কেন কন্টেন্ট এখন রিক্রিয়েট করা হচ্ছে না এইটা বললে, দেখো ওই সময় যেটা হয়, সাহিত্য এবং সিনেমা বা সিরিজ বা সিরিয়াল আমাদের রোজের জীবনের রিফ্লেকশনটাই আমরা ওখানে দেখতে চাই। তো আমাদের ওই সময় যে জীবন ছিল, আর্থসামাজিক যে সোশিও ইকোনমিক্যাল স্ট্রাকচার ছিল, এখন কিন্তু পুরোটা চেঞ্জ হয়ে গেছে। সেই সময়ের জীবনের রিফ্লেকশন এখন দেখালে কিন্তু সেটা অ্যাকসেপ্ট হবে না। আর পরিবারের কথা বলছো, মানে আনফর্চুনেটলি এখন ফ্যামিলি, জয়েন্ট ফ্যামিলি কোথায়? হ্যাঁ, যে কারণে একটা সিরিয়াল তারক মেহতা কা উল্টা চশমা, আমি তার হিউজ ফ্যান ছিলাম। 2008 সালে যখন আমরা 11-এ পড়ি তখন শুরু হলো। পুরোনো এপিসোডগুলোর তুমি এখনো ক্রেজ দেখো, পরবর্তীকালে ওনারা এখন যেগুলো এপিসোডগুলো হয়, দেখো প্রিভিয়াস ওই মেসেজিং বা ওই প্যাটার্নটাই তারা করতে এখনো কিন্তু ক্যারি ফরওয়ার্ড করার চেষ্টা করেন, কিন্তু আগের পপুলারিটি হারিয়ে গেছে। কারণ মানুষের জীবন চেঞ্জ হয়ে যাচ্ছে, মানুষ ওই জিনিসটাকে রিজেক্ট করছে মেবি। বা বালিকা বধূ যখন শুরু হয়েছিল তখন এটা হ্যাঁ, সো huge, পপুলার। huge hit, huge hit। আর আমার মনে আছে আমরা আরেকটা সিরিয়াল দুজনেই দেখতাম, হয়তো তুমিও দেখেছো, একটা হচ্ছে হামপাচ, আর একটা হচ্ছে হিপে ফুরে। হামপাচ আমি দেখেছি, হিপে ফুরে আমি দেখেছি, হিপে ফুরে আমি দেখেছি। হিপে ফুরে হচ্ছে কলেজ লাইফকে নিয়ে, পুরোপুরি কলেজ লাইফের স্টুডেন্টসদেরকে নিয়ে, তখনকার কলেজ লাইফ, যখন আমরা, হ্যাঁ, যখন মনে আছে সেই অ্যান্টেনা দিয়ে ফোন ইউজ করা হতো, ওরকম তুলে রিসিভার, হ্যাঁ, তো ওরকম টাইপের দেখিয়েছে। আবার হিপস্টার্স, তখনকার হিপস্টার্স। আর হামপাচ, দেখো একটা মানুষের সেকেন্ড বিয়ে, সেকেন্ড ওয়াইফকে এরকম ভাবেও দেখানো যেতে পারে, হ্যাঁ, সেই জায়গায় এখানে যেভাবে দেখানো হয় এখন, এটা ইট হ্যাজ বিকাম টু টক্সিক। মানে আমার জানি না, এবার এই প্র্যাকটিসটা শুরু করার রিস্কটা কে নেবে? একটা ভালো কন্টেন্ট কোনো কিছুর সাথে আপোষ না করে আমি চালিয়ে যাব, চালাতে চালাতে তবে মানুষের রুচিটা বদলাবে। এখন যারা মানে তাদের পিওর ভিউ ঠিক, যারা ব্যবসা করছে, তারা এই রিস্কটা কেন নেবে? সেটাও ঠিক কথা, কেন নেবে? তারা নিজের লস করে থোড়াই না এটাকে এক্সপেরিমেন্টাল জায়গায়, যেটা চলছে সেটাই চলুক, সেটাই নেবে। কিন্তু তো এইভাবে যে তুমি যে ট্রানজিশন করো, ধরো তুমি অভিনয় করার সময় যখন সিরিয়ালে অভিনয় করছো বা যখন তুমি ওয়েব সিরিজ, তুমি কি এই প্রসেসটা ফলো করো যে তুমি বারবার নিজেকে ওই ক্যারেক্টারকে দিয়ে ইউ কমপ্লিট ইউর সেলফ অ্যান্ড দেন ইউ রিমুভ, এরকম কিছু একটা প্রসেস করো না? হোয়াট ইজ ইউর প্রসেস অফ ইয়েস সুইচ অন সুইচ অফ? হ্যাঁ হ্যাঁ,
সুইচ অন সুইচ অফ এটা খুব না বলতে গাল ভারী করে বলতে বেশ ভালো লাগে, শুনতে ভালো লাগে। আমার প্রসেস যদি বলতে চাও, আমি আগে ওই যে কোনো চরিত্র, যেটা মানে টেলিভিশন হোক বা সিনেমা সিরিজের ক্ষেত্রে, আগে ওই যেটা বলছিলাম একটু আগে, যে সেই চরিত্রের আগে ব্যাকগ্রাউন্ডটা বোঝার চেষ্টা করি। সেটা যদি স্ক্রিপ্টে অনুপস্থিত থাকে, আমি একটা কাল্পনিক কথা বানিয়ে নিই। সাপোজ আমার ক্যারেক্টার অমুক, সে শহরের ছেলে অথবা সে গ্রামের ছেলে, এইটুকুনি তোমাকে দিয়ে দেওয়া হলো। আমি চেষ্টা করি তার সাবপ্লট, কারণ এটা একটা প্র্যাকটিস আমাদের অভিনয় যখন থিয়েটারে যখন শেখানো হয়, সাবপ্লট তৈরি করা। মানে ধরো তোমার দুটো লাইনের মাঝখানে যে ব্ল্যাঙ্ক জায়গাটা, সেটা অ্যাকচুয়ালি তোমার অভিনয়ের জায়গা। মানে তোমার ডায়লগ তো তোমাকে হেল্প করছি, তোমার ডায়লগ থেকে তোমার অ্যাপারেন্টলি বোঝা যাচ্ছে চরিত্রটা কীরকম কী, কিন্তু শুধুমাত্র ডায়লগ বলে দেওয়ারই তো অভিনয় নয়। ওইটার যে ব্যাক স্টোরি, যেটা তোমার হয়তো পরিচালকও তোমাকে, যে স্ক্রিপ্ট রাইটার সেও হয়তো জানে না, সেইটা তোমাকে তৈরি করে নিলে সুবিধা। আমি সেইটা করি। আমি যে চরিত্রই পাই, নিজের মতো একটা কাল্পনিক তার একটা জগৎ তৈরি করি। মানে ধরো আমি মন্টুর ক্যারেক্টারের কথা বলছি, কারণ ওটা অ্যাপারেন্টলি এখন অবধি খুব আমার জনপ্রিয়তা দিয়েছে। মন্টু এটা বোকাশোকা ছেলে, সে অনেক সেক্সিস্ট কথাবার্তা বলে, কিন্তু সে এত সরলতার সাথে বলে যে অফেন্সিভ লাগে না। আর অ্যাপারেন্টলি সে খুব ফানি। তো এই চরিত্রটা আমি যখন তৈরি করেছিলাম, এর হাঁটা চলা একটা নির্দিষ্টভাবে হাঁটে, নির্দিষ্টভাবে কথা বলে, এটা কিন্তু আমাকে পরিচালক মানে জয়দীপ দাস সে আমাকে বলে দেয়নি। এটা আমি নিজে মনে হয়েছিল যে এটা আমি ব্লেন্ড করতে পারি। করে আমি জয়দীপ দাকে জিজ্ঞেস করেছিলাম, জয়দীপ দা বললো দারুণ লাগছে তো, কর। এবার আমি মন্টুর একটা হিন্টারল্যান্ড বানিয়ে নিলাম। সে অমুক জায়গায় থাকে, সে মুদির দোকানে কাজ করে, তার বাড়িতে দাদু আছে, তার মানে বাবা মা নেই, তার মানে সে জীবন কীভাবে দেখেছে। এইবার আমি চেষ্টা করি, আমি সবসময় চেষ্টা করি যে আমার সারাউন্ডিংস যে রোজের জীবন থেকে কালেক্ট করতে আর কি, কোনো চরিত্র কীভাবে হাঁটবে। এটা সব ক্ষেত্রে তো হয়ে ওঠে না। যেমন সিরিয়ালের ক্ষেত্রে তোমাকে বলে দিল এটা, সেই রেফারেন্স তোমার বাস্তবে নেই, সেখানে আমি চেষ্টা করি না। কিন্তু যেখানে চেষ্টা করার স্কোপ থাকে, সেখানে আমি এইভাবে মূলত আমি চারপাশের লোকজনকে খুব অবজার্ভ করতে ভালোবাসি, মানুষকে খুব অবজার্ভ করতে ভালোবাসি। কারণ এখন মানে ওইটাই না, যদি তুমি যেটা চোখের সামনে দেখছো, যেটা বললাম দর্শক বোকা নয়, দর্শক এখন দর্শকের চোখ সেট হয়ে গেছে। রিয়েল লাইফে যেটা দেখছি সেটা যদি পর্দায় দেখি, আরে হ্যাঁ এতে দারুণ হলো। রিয়েল লাইফে আমি মানুষকে একভাবে দেখছি, কিন্তু আমি গল্প বলছি রিয়েলিস্টিক, অভিনয় করছি এটা আউট অফ দ্য ওয়ার্ল্ড, তখনই লোকে বলবে এটা কী করছে। তো আমার প্রসেস বলতে গেলে এটাই যে আমি একটা নিজস্ব একটা গল্প তৈরি করি যে কোনো চরিত্রের, তারপর আমার চারপাশের যে পারিপার্শ্বিকতা থেকে কালেক্ট করি, নিয়ে সেটা ব্লেন্ডিং করি। এবার অবভিয়াসলি পরিচালকের তো রিকোয়ারমেন্ট থাকেই, স্ক্রিপ্ট রাইটার বা পরিচালক লেখক যেভাবে চরিত্রটা ভেবেছেন বা তারা যেভাবে দেখেছেন সেটা আগেই গ্রহণ করি। এমন নয় যে ওনারা একটা বলছেন না ওসব ছাড়া আমি যেভাবে করছি সেটা না, তাদেরটা নিই, যদি আমারটা মনে হয় ফিট করবে ফিট করি, ব্লেন্ড করে তৈরি করি, যদি মনে হয় না ফিট করবে। যেমন আমি লেডি চ্যাটার্জি বলে আমার ফ্রাইডেতে একটা কাজ রয়েছে, সেখানে আমার ট্রান্সজেন্ডারের ক্যারেক্টার ছিল, মানে একজন ছেলে যে খুব তাড়াতাড়ি অপারেশন করে নারীতে পরিণত হবে। তো এইটা তো আমি তো কোনোদিন বাস্তবে এই সত্তার মধ্যে দিয়ে যাইনি। শাগনিক চ্যাটার্জি যিনি আমাদের পরিচালনা ছিল, আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম, ক্যামিলিয়ার প্রোডাকশন ওটা কাজ ছিল, যে তুমি কিভাবে দেখছো। আমাকে প্রথম বলেছিল সবুজ, কোনো এফিমিনেট ক্যারেক্টার আমাদের বাংলায় দেখবি হলেই না মানুষ একটা নির্দিষ্ট ভঙ্গিতে কথা বলে, বডি ল্যাঙ্গুয়েজ নির্দিষ্ট করে, সেইটা একদম প্রহিবিটেড, সেটা করা যাবে না। আমার প্রচুর এফিমিনেট বন্ধু বান্ধব আমার বন্ধুবৃত্তে, আমি তাদেরকে দেখেছি, তুমি বুঝতেই পারবে না তাদের মধ্যে কোনো এফিমিনেশন রয়েছে, ভেতরে সেই সত্তাটা লুকিয়েছে। আমি তাদেরকে অবজার্ভ করার চেষ্টা করেছি। তো সেখানে আমি একটা আমার নিজের মতো অডিশন দিয়েছিলাম, যেটা প্রথমেই পছন্দ হয়েছিল, যে আমি এই চরিত্রটাকে এভাবেই চাইছি। তো ওনারা আমাকে সিলেক্ট করেন। তারপর আমি বিভিন্ন মানুষকে, এই ধরনের মানুষকে কাছ থেকে দেখা, যাদের অপারেশন হবে, যারা এখনও পুরোপুরি রূপান্তরিত হয়নি, তাদের সাথে কথাবার্তা বলা, এইভাবেই চলে। মানে আমার বক্তব্য হচ্ছে বাস্তবের বাইরে তো কিছু নয়, বাস্তব থেকে নিয়ে যতটা রিয়েলিস্টিক করা যায় সেই চেষ্টায় থাকি। ওই ওনারই থিয়েটার গ্রুপে আমি প্রথম মানে যখন কলকাতায় ফিরে আসি, শাগনিক থিয়েটার, দা, হ্যাঁ মরমিয়া, ওখানে Okay, স্টার্ট আচ্ছা, করেছিলাম। তারপরে ওখান থেকে অন্য জায়গায় চলে গেছি আচ্ছা থিয়েটার আচ্ছা করতে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওনার থিয়েটার গ্রুপে পার্মানেন্টলি করতাম। ওকে ওকে। তারপরে আস্তে আস্তে ফ্রিল্যান্সিং করেছিলাম। আচ্ছা, তারপরে আচ্ছা। তো কোভিড, হ্যাঁ, তারপরে তো এমন কোভিড হিট করলো, সবই পুরো বন্ধ হয়ে সমস্ত গেল। কিছু বন্ধ করে বাট হ্যাঁ, এক একজনের এক একটা রেসপন্স হয়। যেরকম তুমি বললে যে তুমি নিজেকে খুঁজেছো, পেয়েছো, আমি ওই টাইমটাই পাইনি কোভিডের সময়। কারণ আমার ব্যক্তিগত কিছু মানে নিজের অসুবিধার মধ্যে আমি পড়ে গেছিলাম না না, সেই কোভিডের সময় খুব ক্রুশিয়াল টাইম, হ্যাঁ খুব ক্রুশিয়াল টাইম ছিল। বাট হ্যাঁ, তার আগে যখন একদম ছোট ছিলাম, তখন প্রথম মানে হয়তো টাচউড এটা আমার বলতেই হবে, একদম ছোট ছিলাম যখন, তখন নন্দনে থিয়েটার করার দেবেশ রায় চৌধুরীর সাথে দেখার এবং কাজ করার সুযোগটা পেয়েছিলাম। হতে পারে যে উনিও একটা লাস্টিং ইম্প্যাক্ট করেছিলেন, তখন হয়তো সাহস পাইনি বাড়িতে বলার যে এটাই করবো ফিউচারে। এটা হয়। ফাইনালি তুমি
যেটা চেয়েছো সেটাই করতে পারছো, এর থেকে ভালো আর কি হতে পারে? যা বাড়িতে সরে না, আমার এখনো আমাকে বলে যে না, ইট ইজ এ হবি। এখনো তোমাকে তো একটু আগে বলছিলাম, বাট আই থিঙ্ক না, লোকে এটাও বোঝে না যে যে একটা অ্যাক্টারের ওই যতক্ষণ না একটা ম্যাসিভ হিট কাজ আসবে, সবাই জেনে যাবে, হ্যাঁ, তার আগে সে অ্যাক্টার না। শোনো, ও ছোটখাটো কাজ, হ্যাঁ স্ট্রাগলারের পাশে কেউ দাঁড়াতে চায় না, সবাই কিন্তু উইনারের পাশে দাঁড়াতে চায়। হ্যাঁ, এটা যে কোনো এইটা কিন্তু একটা সেক্টরে। মানে ইউ হ্যাভ টু স্টার্ট সামওয়্যার না, প্রথমেই। আমি প্রথমেই তো চলে যেতে পারি না হ্যাঁ, সেখানে। চাকরির ক্ষেত্রে কিন্তু লোকে এটা বলে না, আমি এটা কাউকে জবাবদিহি করা আমার মোটো হচ্ছে ওটা। অবশ্যই বাবা মার প্রতি আমরা দায়বদ্ধ, কিন্তু খুব বেশি উত্তর দেওয়ার দরকার নেই বলেই আমার মনে হয়। আমি তো জানি আমি কি করতে চাইছি, হ্যাঁ। আমি সেই কাজটা করেই যাই। সময়, টাইম উইলস এভরিথিং। না, আমি স্পেসিফিক্যালি কিন্তু কোনো বাবা মা বা রিলেটিভস এর কথা বলছি না না, না, আমি আমি ওটা বলছি বললাম পরিবারকে সরিয়ে হ্যাঁ। রেখে বললাম যে বাইরের মানুষের কথায় রিয়েক্ট করতে সময় নষ্ট আমার মনে হয়। আমার মনে হয় যেন এত নেগেটিভ কথা বললে কোথাও না কোথাও পুল ডাউন করার চেষ্টা হয় মানুষকে, তখন সেটাকে নিজেকে কাটিয়ে উঠতে হয়। অবশ্যই। ওই স্ট্রাগলটা সবসময়, মানে আমি যেরকম সাকসেসফুল হতাম না আগে একদমই, তো একটু এফেক্টেড হতাম, তখন মনে হতো এটা কেন, কিন্তু না, আস্তে ওই আস্তে অদৃশ্য শিলটা তোমাকে তৈরি করতে হবে। হ্যাঁ। ইফ ইউ আর অ্যান অ্যাক্টর, মানে মানুষরা তো, মানে শিল্পীরা তো খুব সেন্সিবল হয়, চট করে গায়ে লেগে যায়। তো সেইটা তোমাকে ফিল্টার আউটটা করতে হবে। মানে আমি অ্যাটলিস্ট ওটা করি যে কোন কথাটা আমি সত্যি ব্যক্তিগত স্তরে নেব, কোন কথাটাকে আমি রিজেক্ট করবো। এটা সময় লাগবে বা সময় লাগে, এই আমার মনে হয় এই প্র্যাকটিসটাও করে রাখা দরকার। কারণ এখন নেগেটিভিটি চারদিকে প্রচুর। তুমি কোন জায়গা থেকে কতটা স্ট্রাগল করে উঠছো বা তোমার চর্চা কি কেউ দেখবে না, তোমাকে টক করে একটা কমেন্ট পাস করে দেবে। কমেন্ট পাস করে দেয়, এবার হ্যাঁ। তুমি সেটাকে পার্সোনালি নেবে না রিজেক্ট করবে, এটা তোমার প্র্যাকটিস করবোই। প্রথমে আমার ছিল না, আমি তাও অনেক বছর আগের কথা বলছি, এখন আস্তে আস্তে বলে না গন্ডারের চামড়া, হ্যাঁ, হ্যাঁ। মানুষ শক্ত হয়েই যায় আস্তে একদম। আস্তে। এটা কিন্তু সব ক্ষেত্রেই হয়, ভালোবাসায় ধোকা খেতে খেতে মানুষ শক্ত হয়ে যায়, এটা সব দিকেই হয়। মানে কেমন একটা যেন আমাদেরকে আমাদের মানুষ তো innocence টা অভিযোজিত হয় না, আর বিবর্তনবাদ এবং অভিযোজন তো মানুষকে চেঞ্জ করে, তো এটাও তার ব্যতিক্রম না। না, আমাদের কোথাও না কোথাও ইনোসেন্সটা লুজ হয়ে যায়, তখন আমাদের লুজ হয় না, আমি বলবো থাকে, আমরা সাপ্রেসড করে দিই। তুমি ওশো পড়ো কিনা জানি না, আমি হ্যাঁ, খুব ওনার লেখা ওশোর পড়েছি, লেখা হ্যাঁ, আমি খুব হ্যাঁ। ভক্ত। উনি বলেন ওনার ট্যাবুলার আছে, অ্যাকচুয়ালি মানুষ যখন আসে ট্যাবুলার আছে, এটা ফাঁকা স্লেটের মতো। এবার ওনার কথা যদি মেনে চলি তাহলে তো দারুণ, কিন্তু সোসাইটি একদিকে হয়ে যাবে, আমরা একদিকে হয়ে যাবো। উনি বলছেন যে আমাদের পুরোটাই ছোটবেলা থেকে, ইনক্লুডিং আওয়ার প্যারেন্টস, টিচার্স, প্রিস্ট, এরা এডিট করতে থাকে, একটা শিশুকে এডিট করতে থাকে শুধুমাত্র নিজেদের স্বার্থে। একটা প্যারেন্ট তাকে বলে এইভাবে করো, এইভাবে তৈরি হোক, কারণ তাকে তারা নিজের মতো তৈরি করতে চায়, পরবর্তীকালে মানে তারাই তাদের স্বার্থটাকে সিদ্ধি করবে। এটা খুব রুড শুনতে লাগছে যে বাবা মা আমাদের সেন্সিটিভ নিজেকে, কিন্তু ওসব বলছে যে বাবা মা, সোসাইটি, টিচার্স সবাই তাদের মতো এডিট করে একটা শিশুকে তৈরি করে। শিশুর কিন্তু প্রথম থেকে কেউ তাকে ছেড়ে দেয় না, সে তার মতো তৈরি হোক। মানে সোসাইটিতে বাড়তে 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 ভালো মন্দ নিতে নিতে সেই ফিল্টার আউট করবে যে কোনটা ঠিক কোনটা ভুল। তবে একটা মানুষ, কিন্তু আমরা ওই প্রসেসে যাই না। আমি বলছি, আমরাই আমাদের কোনো সাবঅর্ডিনেট বা কোনো ভাইকে এটা করবি না বলে ফেলি, এটা আমাদের মজ্জাগত। আমরা এডিট করতে চাই, আমরা মানুষকে শাসন করতে চাই, আমরা কিভাবে দেখতে চাই সেই নিরিখে। তো এইটা তো একটা গভীর একটা বিষয়, সে অন্য আলোচনায় চলে যাবে, যাই হোক। না, অফকোর্স আমরা সবকিছু নিয়ে আলোচনা করছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমার খুব ভালো লাগছে যে তোমার সাথে ইন ডেপথ এত আলোচনা করতে পারছি। আমারও। হ্যাঁ, তো না মানে জানো, আচ্ছা তোমার মনে হয় না এই যে আমাদের এখন এতগুলো প্ল্যাটফর্ম চলে এসেছে ওয়েব সিরিজের জন্য, এত এত আহ, লোকের এখন নিজের কলাটা দেখাবার এত রকম প্ল্যাটফর্মের সুযোগ এসে গেছে, তো এটাতে কি অ্যাজ অ্যান অ্যাক্টর আমাদের অপরচুনিটি বেশি হয়ে গেছে না কমে গেছে? বেশি হয়ে তো গেছেই, মানে সুযোগের জায়গায় বেশি, আবার কম্পিটিশনও যেহেতু অনেকটাই বেশি, সেজন্য আমি মনে করি একটা হেলদি কম্পিটিশন থাকাটা দরকার। হেলদি কম্পিটিশন সবসময় একটা উৎকৃষ্ট প্রোডাক্টের জন্ম দেয়। এবার হ্যাঁ, আমি এটাকে খুব পজিটিভভাবেই দেখেছি যে ওটিটি বলো বা বিভিন্ন প্ল্যাটফর্ম বলো, যেখানে আমি কি বা আমার প্যাশনটাকে যদি আমি এক্সপ্লোর করতে যাই, সেই স্কোপটা থাকছে। এবার সেটা কিভাবে আমি ইউটিলাইজ করছি সেটা আমার ওপর। আমি যদি খুব গুড ওয়েতে করি, সেটা সেভাবে যাবে। শুধুমাত্র পাবলিসিটির জন্য করি, শুধুমাত্র আমার সোশ্যাল মিডিয়া থেকে আর্নিংয়ের জন্য করি, আর্নিংটা আমি অস্বীকার করছি না, আর্নিংটা অবশ্যই একটা ভাইটাল ম্যাটার, কিন্তু ওই আর কি, মানে ক্রিয়েটিভিটির জায়গা থেকে প্ল্যাটফর্ম অবশ্যই আছে, সেটাতে এক্সপ্লোরেশনও চলছে। এবার সোসাইটির সেখান থেকেও কিছু কিছু ভালো ট্যালেন্ট উঠে আসছে, আবার কিছু কিছু ট্যালেন্ট সমালোচিত হচ্ছে, এটাই। বাট আই এম ভেরি গ্রেটফুল, কারণ আমি আজকে যদি ইউটিউব
বা সোশ্যাল মিডিয়া অ্যাজ ইন ইনস্টাগ্রাম না থাকতো, তাহলে কিন্তু ইট উড হ্যাভ টেকেন মি লঙ্গার। সব থেকে বড় কথা, ইউটিউব না থাকলে চোর কাটা থাকতো না, হ্যাঁ, চোর কাটা না থাকলে বৈঠকখানা থাকতো না, হতো না। বৈঠকখানা এই যে আড্ডাটা দিতে এই পারতাম। আড্ডাটা দিতে এটা হচ্ছে পারতাম না। পজিটিভ দিক। এটা পজিটিভ দিক, বাট অ্যাজ অ্যান অ্যাক্টর আমি যখন স্টার্টও করি, অপরচুনিটি অনেক ইউটিউব আমাকে দিয়েছে, হ্যাঁ হ্যাঁ একদম যেটা আমি হয়তো অনেক বেশি অডিশন দিতে হতো, অনেক বেশি একদম, সেলুলয়েডে একদম। এই যে আমি ভ্রমণের কথা বললাম, যাদের সাথে আমি বিদেশি নিয়ে কাজ করেছি, আইবুড়ো লুকুচো, এটা তো ইউটিউব চ্যানেল, এবং সেখানে আমি যা রিচ পেয়েছি, মানুষের যা ভালোবাসা পেয়েছি, সত্যি হয়তো এটা সিরিজ বা সিনেমার ক্ষেত্রে হয়তো আমি ওই সুযোগটা পেতাম না, যেটা আমি ইউটিউবের থেকে মানে পেয়েছি। সুতরাং অস্বীকার করার কোনো জায়গা নেই, কোনো প্ল্যাটফর্মকেই কোনো অস্বীকার করার জায়গা নেই, সব কিছুরই একটা পজিটিভ দিক থাকছে এবং সেটা চলছে আর কি, কন্টিনিউ। আচ্ছা, অভিনেতাকে যে স্টিরিওটাইপ করা হয়, যেভাবে একটা বক্সে বসিয়ে দেওয়া হয়, ঠিক আছে, এটা কি মানে এটা হাউ হার্মফুল ইজ ইট ফর দ্য অ্যাক্টার্স ক্যারিয়ার? স্টিরিওটাইপ তো করা হয়, এটা সত্যি কথা বলেছো, আমাদের এখানে বেশি করা হয়। মানে আমি আমার ক্ষেত্রেই বলছি, আমি যখন চিক ফ্লিকে মন্টু ক্যারেক্টারটা করলাম, ওটা কমিক্যাল ক্যারেক্টার, কমেডি, আমি পরপর কমেডি চরিত্র পেয়েছি, এবং এমন অনেক অফার পেয়েছি, আমাকে ফোন করে বলে, সুবুজদা এই চরিত্রটা তোমায় ভেবেছি, তুমি না মন্টুটা করে দিও। আমি তখন তাদের প্রশ্ন করছি, মন্টুটা তো চিক ফ্লিকে করেছি না, ওইটাই সেম চাইছি। তাহলে আমি আবার নতুন একটা কাজ করবো কেন, যদি সেম জিনিসই আবার রিপিট করি? আমি একটা চরিত্র করে ফেলেছি, আবার আমি সেম জিনিসটা আমি রিপিট করবো, আমার অ্যাজ অ্যান অ্যাক্টর তো গ্রোথ হবে না, দর্শকই বা কেন দেখবে? তো এইটা একটা প্যাটার্ন তো আমাদের এখানে আছে, সেটা হার্মফুল আমার মনে হয় একজন অভিনেতার ক্ষেত্রে। এবার বিষয়টা হচ্ছে, যারা শুরু করছি, আমরা যারা শুরু করেছি, তাদের ক্ষেত্রে এখন এই কাজটা করব না ওই কাজটা করবো, এটা একটা বিলাসিতার জায়গায়, কারণ হ্যাঁ। ইনিশিয়ালি তো কাজ দরকার আমাদের। হ্যাঁ। তবে আমি একটা, যেমন শাহরুখ খান প্রথম দিকে কোনো কাজ না করেনি, সবাই রিজেক্ট করেছে, সেইগুলো সে অ্যাকসেপ্ট করে যে আমাকে আগে এস্টাবলিশ করতে হবে যে এই শহরে আমি একজন অভিনয় করছি, অভিনেতা আছে, আমার এক্সিস্টেন্সটা বোঝাতে হবে। তো ইনিশিয়ালি আমি মনে করি আমার ওই জায়গাটা চুজ করার ছিল না, যে না এই চরিত্রটা করবো না, এইটা করবো। এখনও হয়তো টু সাম এক্সটেন্ট নেই, তবুও আমি চেষ্টা করেছি যে টানা কমেডি না করে যাওয়ার। আমি ছোট লোক বলে একটি জি5 সিরিজ এসেছিল, সেখানে আমার কাজ, সেখানে চরিত্রটা আমার খুব পছন্দ, ব্যক্তিগত পছন্দ ছিল। সেটা করার পর আমি অনেক ফিডব্যাক পেয়েছি, একটু গ্রে শেডের ক্যারেক্টারটা ছিল, কিন্তু আমি সচেতনভাবে ওটা বেঁচেছিলাম, কারণ টানা কমেডি করতে করতে আমাকে যেন মানুষ এইভাবে না দেখে যে সবুজ শুধু কমেডিটাই করে, এ আর কোনো সিরিয়াস অ্যাক্টিং পছন্দ করে না, মানে পারে না করতে। সেই ব্যাপারে আমি একটু সচেতন ছিলাম। এবার সব ক্ষেত্রে দেখো, সবার মানে জন্য তো ওই পছন্দ করার একটা বিলাসিতা হয়ে যায়। ধরো আমার কাছে 2 মাস কাজ নেই, আমার প্রিভিয়াস যে চরিত্র করেছি 2 মাস পর আবার একই রকম চরিত্র এলো, তুমি কি করবে? তুমি তো বলবে আমার কাজ দরকার, নাকি বলবে না এই চরিত্র করে ফেলেছি এখন করবো না? এইটা তো, এই অপরচুনিটি সবসময় থাকে না। তো অবশ্যই আমি মনে করি স্টিরিওটাইপ জিনিসটা তো খুবই ক্ষতিই করে একটা অভিনেতা যে সত্যি পোটেনশিয়াল, তার ভেতরে অনেক কিছু দেখানোর আছে, সে টানা একই প্যাটার্নের চরিত্র করে যাচ্ছে, একটা টাইমের পর সে ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, এটা বোরডাম চলে আসে না? একদম সে নিজের কাছেই বোর হয়ে যায়, কিছু করতেই পারছে না আলাদা করে। তো লাকিলি আমি এখনো অবধি স্বল্প সময়ে যা যা কাজ করেছি, আমার মধ্যে আমার কাজগুলো সেই রিপিটেশন এখনো দেয়নি, এটা আমি খুবই মানে ভগবানের কাছে আমি কৃতজ্ঞ, কারণ আমি সবসময় নানা রকম চরিত্রে নিজেকে বেলে ধরতে চাই, তো সেইটা এখনো পাচ্ছি, এবার দেখা যাক। খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে, যদি আরো কন্টিনিউ করতে পারতাম নিশ্চয়ই, আমি নিশ্চয়ই। আরো কন্টিনিউ করতাম। আমার খুব ভালো লাগলো, খুব ভালো কিন্তু লাগলো। অলরেডি আমাকে সিগন্যাল দিয়ে দিয়েছে যে একদম, না, একদম। এবার শেষ করতেই হবে। বাট হ্যাঁ, যাওয়ার আগে আমাদের দর্শকদের কিছু যদি তুমি মেসেজ দাও। আমি আরও একবার বলছি, শুভ বিজয়ার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আপনারা একটা উৎসব মুখর আবহের মধ্যে আমরা আছি, খুব সুন্দর, আশা করি আপনারা পুজো কাটিয়েছেন, তুমিও ভালো পুজো কাটিয়েছো। এখনও এই উৎসব কন্টিনিউ হবে আমাদের, তো মানে দুর্গা পুজোর পরেও এখন দিওয়ালি আসবে, আরও দীপাবলি, আরও অনেক কিছু আসবে। তো উৎসব চলবে উৎসবের মতো, আপনারাও ভালো থাকবেন, আনন্দ থাকবেন, এবং মন মানে না অবশ্যই 14ই নভেম্বর বড় পর্দায় রিলিজ করছে, সেটা অতি অবশ্যই বড় পর্দায় গিয়ে দেখতে হবে, বন্ধু বান্ধব, পরিচিত বর্গ, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে গিয়ে, এবং বিদেশি নিয়ে আসছে। আমি অভিনেতারা খুব স্বার্থপর হয়, সব জায়গায় নিজেদের কাজের কথাই বলে। আমার আপকামিং যতগুলো কাজ আছে আমি চাইবো আপনারা সব কাজ দেখবেন, সাপোর্ট করবেন। এবং আমি খুব ইনফর্মাল ওয়েতে বলতে চাই, আমি প্রথমবার এই চোরকাটার বৈঠকখানা অনুষ্ঠানে এলাম, আমার এত ভালো লাগলো, কারণ সত্যি বলতে আড্ডা কমেডি, মানে কমেডি, প্রেম এবং আড্ডা, এই তিনটের অ্যাপিল বাঙালির কাছে চিরন্তন, এটা কোনোদিন শেষ হবে না, ঠিক আছে? সুতরাং প্রেম থাকবে যতদিন,
কমেডি থাকবে ততদিন, আর এই মানুষে মানুষে আড্ডা এবং খুব আনফিল্টার্ড একটা আড্ডা, খুব অর্গ্যানিক ওয়েতে আজকে আমি আড্ডা মারলাম, আমার খুব ভালো লাগলো। আমি চাইবো বারবার এখানে আসতে। অতি অবশ্যই চোরকাটার ইউটিউব চ্যানেলটিকে আপনারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন করবেন, এবং এর প্রত্যেকটা কন্টেন্ট আমি আরেকটা কথা আমি তোমাকে প্রথমে বলিনি, আমি কিন্তু এইখানে প্রথমবার এলাম বলে এমন নয় যে আমি চোরকাটার বাকি কন্টেন্ট দেখিনি, আমি কিন্তু নিয়মিত ফলো করেছি, এবং সেখানে এই অর্গ্যানিক যে ওয়েতে কথাবার্তা, এটাই আমার প্রথম ভালো লাগার জায়গা। আজকে এখানে আড্ডা দিলাম, খুব ভালো লাগলো। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, সবাই অত্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তোমাকেও অনেক ধন্যবাদ। আবার কোনো একটা আড্ডায় দেখা হবে, ভালো থাকবেন। তোমার সাথে কথা বলে আমার খুব ভালো লেগেছে, তবে এই পর্ব আমাদেরকে এখানেই শেষ করতে হবে। আপনাদের সবাইকে আবার শুভ বিজয়া। আশা করি আপনাদের পুজো খুব ভালো কেটেছে। এইভাবে যেভাবে আপনারা আমাদেরকে আজ অবধি সাপোর্ট করে গেছেন, এইভাবেই যেন আগামীকাল আপনারা আরও 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 সাপোর্ট করবেন, আরও ভালোবাসা দেখাবেন, যাতে আমরা আরও বড় হতে পারি। একসাথে যেন অনেক নতুন ছবি, অনেক গল্প বলতে পারি, আপনাদের সামনে নতুন নতুন গল্প নিয়ে আসতে পারি। তাই জন্য চোরকাটার ইউটিউব চ্যানেলকে আপনারা সাপোর্ট করেছেন ইন দ্য পাস্ট, ইন দ্য ফিউচার প্লিজ সাপোর্ট করবেন। হ্যাঁ, অবশ্যই 14th নভেম্বর মন মানে না রিলিজ করছে, থিয়েট্রিক্যাল রিলিজ হচ্ছে 14 নভেম্বর, অবশ্যই দেখতে যাবেন। আর আরেকটাও ছোট্ট একটা মেসেজ দিতে চাই, 18th অক্টোবর বিদেশিনী রিলিজ করছে ইউটিউব চ্যানেলে। ইউটিউব চ্যানেলটার নামটা একবার আমাকে বলো। ব্লু মুন প্রোডাকশনের আন্ডার রিলিজ করছে। আর বিদেশিনী কিন্তু আপনাদেরকে মেম্বারশিপ নিতে হবে দেখার জন্য, তবে আমার এটা নিজের পার্সোনাল রিকোয়েস্ট, আপনারা অবশ্যই গিয়ে যেন দেখুন, যাতে আপনারা বুঝবেন যে অ্যাজ অ্যান অ্যাক্টর আমরা কত ভার্সেটাইল কাজ আপনাদের সামনে আনতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ।